আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আমার ভার্সিটি এবং গুচ্ছ প্রস্তুতির দাদুরা। তোমাদের সবার কেমন হালচাল? বেশ অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। মাঝখানে মনে হয় তোমাদের শিশির ভাই একটা ক্লাস নিচ্ছে। নিচ্ছে কি? হ্যাঁ, একটা নিচ্ছে মনে হয়। নাকি নেয় নাই আমি জানি না। ভুলে গেছি। হ্যালো, তাহলে দেখো আজকে আমরা তৃতীয় অধ্যায় শেষ করব এবং পঞ্চম অধ্যায়টাও আলোচনা করে দিব। যেখান থেকে জাস্ট এমসিকিউ কিছু আসে। ঠিক আছে? তাহলে দেখো আজকে তোমাদের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়ের সর্বশেষ পোরশনটা আর হচ্ছে পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন। অর্থাৎ ২ টা চ্যাপ্টার থাকবে। তাহলে আমরা শুরু করি। মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের যে পোরশনটুকু বাকি ছিল, পোলার আয়ন বাকি ছিল। পোলারিটি তো আগের ক্লাসেই ছিল। তো পোলার আয়ন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডের ওয়ালস বন্ধন এবং কর্মমুখী রসায়ন। ঠিক আছে? তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি। সবাই কি রেডি? ওয়ালাইকুম আসসালাম। হৃদয়, মারিয়া ইসলাম, কেমন আছো তোমরা? আমরা মনে হয় শুরু করতে পারি, তাই না? তোমাদের অ্যাডমিশন টাইম খুবই গুরুত্বপূর্ণ সময়। তো প্রতিদিন তো আর বলা হয় না এই নিয়ে। তো এটা একটু মাথায় রাখবা। কোনোমতেই পড়াশোনায় লুজ দেওয়া যাবে না। ঠিক আছে? পড়াশোনা একদম সেইম এনার্জি, সেইম আগ্রহ নিয়ে চালিয়ে যেতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস আমরা যতটুকু পড়াচ্ছি মোর দ্যান এনাফ এবং তারপরে তোমাদের প্র্যাকটিস করতে হবে ভাইয়া। আমাদের কথা অনুযায়ী চলতে পারো যদি, দেখবা যে ইউনিভার্সিটি অ্যাডমিশনটা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্লাস করবা, তারপরে যতটুকু প্রয়োজন নোট করবা। যে অংশটুকু প্রয়োজন যে তোমার মনে হচ্ছে যে এই অংশটুকু লিখে রাখি। ঠিক আছে? ইম্পোর্টেন্ট একটা তথ্য তোমার মনে হচ্ছে তুমি লিখে রাখো। নোট করলা, তারপরে তোমার প্র্যাকটিস বুক, মাস্টার বুকগুলা পড়লা, কোয়েশ্চেন ব্যাংক পড়লা। এরপরে পরীক্ষা দিলা পরের দিন। এইভাবেই রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা যেইভাবে এই জায়গাটা পার করে আসছি, ঠিক এইভাবেই। তাইলে চলো শুরু করি। আমরা জানি পোলার আয়ন হচ্ছে এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা, যে অবস্থায় আয়নিক যৌগগুলার মধ্যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আয়নিক যৌগ। যেমন দেখো, এটা ধাতু এবং অধাতু। সিলভার একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু। এই আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য যদি চলে আসে, এটাকেই তো আমরা পোলার আয়ন বলি, তাই না? অর্থাৎ যেখানে এই সিলভার প্লাস ক্লোরিন মাইনাস থাকার কথা, দেখা যায় যে যতটুকু প্লাস মাইনাস থাকার কথা সেপারেটলি তারা যদি থাকতো, যতটুকু থাকার কথা ছিল, তারা যখন একসাথে থাকতেছে তখন ঠিক ততটুকু নাই। আমরা এরকম পার্শিয়ালি দেখাই দিতে পারি যে ততটুকু আর প্লাস মাইনাস চার্জ তাদের মধ্যে নাই। কারণ দেখা যায় ক্যাটায়নটা অ্যানায়ন থেকে অনেকটুকু ইলেকট্রন নিজের কাছে টেনে নিয়ে আসে। তো এই জন্য কমপ্লিটলি আয়নিক ক্যারেক্টার আর থাকে না। এই ঘটনাটাকে আমরা বলতেছি পোলার আয়ন, আর ইংরেজিতে বলা হয় পোলারাইজেশন। ইংরেজিতে বলা হয় পোলারাইজেশন। ঠিক আছে? তাহলে এই আয়নিক বন্ধনে কি হওয়ার কথা? যে ধাতুর আয়নীকরণ শক্তি একটু কম হবে, ইজিলি আয়ন হয়ে যাবে, প্লাস চার্জ হয়ে যাবে। অধাতুর ইলেকট্রন আসক্তি অত্যধিক পরিমাণে থাকবে যাতে করে সেই ইলেকট্রনগুলা নিজের কাছে টেনে নিয়ে যেতে পারে। এবং তারা প্লাস মাইনাস যখন কমপ্লিটলি তৈরি করে ফেলবে, আয়ন তৈরি করে ফেলবে, তখন তাদের মধ্যে যে ল্যাটিসটা তৈরি হয় প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এই যে একটা সুনির্দিষ্ট সুন্দর একটা জ্যামিতিক কাঠামো আছে, এটাকে আমরা ল্যাটিস বলি, ক্রিস্টাল ল্যাটিস বলি। তো এই প্লাস মাইনাস চার্জ যত বেশি হয়, ল্যাটিস শক্তি তত বেশি হয়। তো এটা হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগের বৈশিষ্ট্য। কিন্তু দেখা যায় সব আয়নিক যৌগে না এই বৈশিষ্ট্যগুলো থাকে না ভাইয়া। বুঝতে পারছো? দেখা যায় আয়নিক যৌগে অনেক সময় এই আয়নিক বৈশিষ্ট্যগুলা কমে যায়। যেমন আয়নিক যৌগ পানিতে সলিউবল হওয়ার কথা, কিন্তু সিলভার ক্লোরাইড পানিতে সলিউবল হয় না। তারপরে নরমালি তাদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অনেক বেশি হওয়ার কথা। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে কমে যায়। যেমন দেখো, আমরা যদি এটার কথাই বলি, সিলভার ফ্লোরাইডের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট সবথেকে বেশি। সিলভার ক্লোরাইডের কমে যায়। সিলভার ব্রোমাইডের আরো কমে যায়। সিলভার আয়োডাইডের ভাই আরো কমে যায়। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এটা কেন কমে যাচ্ছে? কমে যাচ্ছে পোলার আয়নের কারণে। এই আয়নিক বৈশিষ্ট্য কমে যেয়ে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি পোলার আয়ন।
ঠিক আছে? তারপরে দেখো ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করতে পারে না। যেমন AgCl সে ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করতে পারে না। কারণ সে ভাঙে না। তার সমযোজী ক্যারেক্টার চলে আসে। সেজন্য সে ভেঙে যে প্লাস মাইনাস চার্জ তৈরি করবে, এটা খুব বেশি একটা হয় না। মানে অল্প পরিমাণে হয়। আর এটা তো বলতে গেলে ভাঙেই না। এটা বলতে গেলে সিলভার প্লাস এবং I মাইনাস হিসেবে একদমই ভাঙে না। তার মানে এই ইলেক্ট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য হিসেবেও এরা আর কাজ করতে পারে না। কথা বোঝা যাচ্ছে? যেটা আয়নিক যৌগের যে বৈশিষ্ট্য হওয়ার কথা সেই বৈশিষ্ট্যগুলা এই সমস্ত যৌগে আর দেখা যায় না। কারণ কি? এই যে এটা। এই ক্যাটায়ন কি করতেছে? অ্যানায়নের ইলেকট্রন মেঘকে তার নিজের দিকে টেনে নিয়ে আসতেছে। নিজের দিকে টেনে নিয়ে আসা কার বৈশিষ্ট্য? ভাই এটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এই সমযোজী যৌগেই দেখা যায় এই সমযোজী যৌগেই দেখা যায় যে ইলেকট্রন ক্লাউড এই ২ জনের মাঝখানে এসে বসে থাকে। তাই না? ২ জনের মাঝখানে এসে বসে থাকে এই তো। মাঝখানে থাকে ইলেকট্রন ক্লাউডটা। ঠিক এরকম সমযোজী যৌগ যখন আয়নিক যৌগ যখন সমযোজী ক্যারেক্টার ধারণ করে এটাকে বলা হয় পোলার আয়ন। অর্থাৎ 100% আয়নিক যৌগ বলে কোনো যৌগ হয় না। আয়নিক ক্যারেক্টার কমতে, কমতে এটা সমযোজীর দিকে ধাবিত হয়। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন নিজের দিকে টানার যে প্রবণতা এর জন্যই দেখা যায় সমযোজী ক্যারেক্টার চলে আসে। এখন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব, কিছু ক্রাইটেরিয়া দেখব যে ক্রাইটেরিয়া গুলা থাকলে আমরা বলি যে পোলার আয়ন ঘটতেছে। এটাকে আমরা ফাজানের নীতি বলে অভিহিত করি। ফাজান এই ক্রাইটেরিয়া গুলা আমাদেরকে সেট করে দিয়ে গেছে। দেখা গেল ক্যাটায়নের চার্জ যত বেশি হয়, ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বেশি হয়, সে তত বেশি পজিটিভ চার্জ সে তত বেশি পোলার আয়ন ঘটাইতে পারে। তো আমি এইভাবে হিসাব করি। এই যে দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। তো এই অ্যালুমিনিয়াম 3+ বেশি পজিটিভ হওয়ার কারণে তার আকার অনেক ছোট হয়ে গেছে। ভাইয়া আকার ছোট আবার চার্জও বেশি। সে নেগেটিভ চার্জকে প্রবলভাবে আকর্ষণ করে ইলেকট্রনগুলাকে। প্রবলভাবে আকর্ষণ করে দেখা যায় অ্যালুমিনিয়ামের অধিকাংশ যৌগই সমযোজী। অ্যালুমিনিয়ামের অধিকাংশ যৌগই হচ্ছে সমযোজী। খেয়াল করবা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী যৌগ, অ্যালুমিনিয়াম ব্রোমাইড সমযোজী যৌগ। এরা ডাইমার গঠন করে। ডাইমার কারা গঠন করে? আগেই বলছিলাম সমযোজী যৌগসমূহ ডাইমার গঠন করে। তো এইভাবে। তারপরে খেয়াল করে দেখবা অ্যানায়নের চার্জ যত বেশি হবে ক্লোরাইড, অক্সাইড, নাইট্রাইড। ক্লোরাইডের আকার যদি এতটুকু হয়, অক্সাইডের আকার হবে এতটুকু, নাইট্রাইডের আকার হবে এতটুকু। অর্থাৎ আকার বড় হয়ে যাচ্ছে। নেগেটিভ চার্জ বাড়ার সাথে, সাথে ইলেকট্রনগুলা বিকর্ষণ করতে শুরু করবে নিজেদের সাথে। ইলেকট্রন যদি বিকর্ষণ করতে থাকে নিজেদেরকে, তারা দূরে, দূরে সরে যাবে। প্লাস খেয়াল করে দেখো, এই কেন্দ্রে কিন্তু এদের এত বেশি ধনাত্মক চার্জও নাই। তো এই নিউক্লিয়াসটা তখন ওই ইলেকট্রনগুলাকে আর এত ভালোভাবে কন্ট্রোল করতে পারে না। তো যত বেশি নেগেটিভ চার্জ থাকবে দেখা যাবে এই নেগেটিভ চার্জের উপরে নিউক্লিয়াসের কন্ট্রোল কমে যাচ্ছে। এতে করে একটা, একটা পজিটিভ চার্জ এটাকে এমনভাবে নিজের দিকে নিয়ে যাবে এমনভাবে টেনে নিয়ে যাবে যেন এটা একটা সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে যায়। ঠিক এরকম হয়ে যায়। অ্যালুমিনিয়াম নাইট্রাইড একটা সমযোজী যৌগ মনে হয়। অনেকটুকুই। ঠিক আছে? আয়নিক ক্যারেক্টারের চেয়ে এর মধ্যে সমযোজী ক্যারেক্টার বেশি দেখা যায়। বুঝা গেল? ইয়েস, বেশি আকর্ষণ করে বেশি বিকৃত করে ফেলে। আচ্ছা ভাইয়া মোবাইলের আকর্ষণ কিভাবে কমাবো? এই মোবাইলের জন্যই আসলে পড়ায় মনোযোগ দিতে পারি না। এবং এই মোবাইলটাই নট অনলি তোমাকে আমাকে পুরা জেনারেশনটাকে পঙ্গু বানায় ফেলতেছে। বুঝছো? মানে আমাদেরকে ধ্বংস করার জন্য যে কয়েকটা জিনিস একদম ফার্স্ট লাইনে আছে এর মধ্যে ইন্টারনেট মানে মাল্টিমিডিয়া ফোন তো আছেই প্রথমত। আগে ছিল টিভি। টিভিটা তো মোটামুটি যাই করত। বাসায় সবার সামনে বসে করা যেত। আবার একটা সার্টেন সময় পরে আমরা টিভি বন্ধও করে দিতাম। বাট এখন তো মোবাইল ফোন নিজেদের হাতে আসছে। মাল্টিমিডিয়া যখন তখন আমরা ব্যবহার করতেছি। এই রিলস দেখতে, দেখতে ঘন্টার পরে ঘন্টা শেষ করে ফেলতেছি। এই যে মানসিকভাবে আমরা মানে ডাইভার্ট হয়ে যাচ্ছি আমাদের নিজেদের গোল থেকে। আমরা লাইফে কি করব না করব এগুলা চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি যে কখন ফোনটা হাতে নিয়ে বসে থাকবো, কিছু ডোপামিন নিব। ফেসবুকটা একটু দেখবো, একটু ইউটিউবটা দেখবো, একটা মুভি দেখবো। অথচ এই সময় আমরা বসে কি করতাম? যখন ফোন ছিল না, তখন আমাদের চিন্তা ছিল কি? যে লাইফে আমি কি করব? আচ্ছা আমার তো এইভাবে যেতে হবে, আমাকে এই কাজটা করতে হবে। তখন না আমরা নিজেদেরকে নিয়ে ভাবতাম। এখন আমরা নিজেদেরকে নিয়ে ভাবার টাইম পাই না। সারাদিন কেমনে যেন চলে যাচ্ছে।
অথচ কিছুই কাজ করা হয় নাই। তুমি যদি লিস্ট করো, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি ইফেক্টিভ কাজ করছো? খুঁজে পাবা না। এটা একটা সমস্যা মোবাইল ফোনের। মোবাইল ফোনটা তোমার আমার লাইফ থেকে আমাদের লাইফটা শেষ করে দিচ্ছে। লাইফটা কমায় দিচ্ছে। বুঝছো? টাইম মনে হচ্ছে যে শর্ট হয়ে গেছে। দেখতে সময় চলে যাচ্ছে। তো আছে না যে শেষ সময়ের আগে এরকম আমাদের ধর্মে, ইসলাম ধর্মে এরকম কিছু কথা আছে যে এন্ড টাইম, যেটা হিন্দু ধর্মে বলা হচ্ছে কলিযুগ, শেষ যুগ। শেষ যুগের আগে মানুষের সময় শর্ট হয়ে আসবে। মানে এটাই বোঝাচ্ছে। দেখো সারাদিন চলে যাচ্ছে দেখতে। সময় কেমনে জানি যাচ্ছে না, এটা আমরা জানি না। সময়টা শর্ট হয়ে গেছে। তো এগুলা কিন্তু আমরা আস্তে দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যেও অনেকে নিজেদেরকে সেফ রাখছে। দেখো মোবাইলটা সে ধরতেছে না। কারণ এটা তার নিজের উপরে কন্ট্রোল বেশি। যার নিজের উপরে কন্ট্রোল বেশি, সে কিন্তু লাইফে ভালো করে। ঠিক আছে? তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু করো। এই যে অনলাইন কোনো কিছুর প্রয়োজন ছিল না। প্রয়োজনই ছিল না। যদি সারা বাংলাদেশে কোয়ালিটি টিচার থাকতো, তাহলে আমি সিউর যে মানুষগুলাকে, যে ভাইয়াগুলাকে তুমি শিখাতে পাচ্ছ, এই ভাইয়াগুলা যদি তোমার এলাকায় থাকতো, তুমি কখনোই শিখাতে আসতে না। তাই না? এই জিনিসটা তো বাস্তব। ইভেন আমি নিজেও যখন অনলাইনে বেশ কিছুদিন ছিলাম, আমি নিজেও চিন্তা করি যে এই টিচারগুলো যদি আমার এলাকায় থাকতো, আমি এখানে যাওয়ার মতো প্রয়োজন বোধ করতাম না। তো যেহেতু তুমি প্রয়োজন বোধ করেই এখানে আসছো, সুতরাং ওই প্রয়োজনটুকু যখন শেষ হবে সাথে ফোনটা রেখে দাও। ঠিক আছে? নিজের উপরে কন্ট্রোল বাড়াও। ওকে, তাইলে চলো আমরা দেখি। তো ক্যাটায়ন যত ছোট হবে এবং অ্যানায়ন যত বড় হবে, একই কথা। ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, ক্যাটায়ন তত কমে যাবে। অ্যানায়নের চার্জ যত বেশি হবে, অ্যানায়নের চার্জ তত বেড়ে যাবে, আকার তত বেড়ে যাবে। একই কথা। ১ আর ২ সেম পয়েন্ট। ৩ নাম্বার পয়েন্টটা একটু ভিন্ন। সেটা হচ্ছে ক্যাটায়নে যদি ডি এবং এফ অরবিটালের উপস্থিতি থাকে, স্পেশালি ডি অরবিটালের উপস্থিতি থাকে, সেই ক্যাটায়ন প্রচুর পরিমাণে পোলারাইজিং ক্যাপাসিটি শো করতে পারে। বুঝছো? কারণ ডি এবং এফ অরবিটালের শিল্ডিং ইফেক্ট কম। বুঝছো? ডি এবং এফ অরবিটাল যাদের ক্ষেত্রে থাকে, তারা বেশি পরিমাণে ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করতে পারে। এই ৩ টা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবা। খুবই ভালো করে মনে রাখবা। ঠিক আছে? চলো আমরা ব্যাখ্যা করতে শুরু করি। রিটেন প্রশ্ন আমরা দেখব এখনই। এই এমসিকিউটা আগে দেখো। হ্যাঁ? কয়েকটা এমসিকিউ করো, তারপরে মাথায় ঢুকুক, তারপরে আমি রিটেনটা সলভ করতে শুরু করব। কোন যৌগের গলনাঙ্ক সবথেকে বেশি? এখানে দেখো। আমরা জানি এই পোলারায়ন যত বেশি হবে, লিখো পোলারায়ন। এই পোলারায়নটা প্রথমত কিসের উপর নির্ভর করতেছে? ক্যাটায়নের যে আয়নিক পটেনশিয়াল আছে, আয়নিক বিভব। আমরা কিন্তু বিভব শক্তি না, আয়নিক বিভবের কথা বলতেছি। আয়নিক বিভবের উপর নির্ভরশীল। খেয়াল করে দেখবা, আয়নিক পটেনশিয়াল, আমি বাংলায় লিখি, জিনিসটা লিখে রাখো। আয়নিক বিভব, এটা আমরা ক্যাটায়নের ক্ষেত্রেই এটাকে লিখে থাকি। এটা হচ্ছে উপরে চার্জ, আর নিচে থাকবে ব্যাসার্ধ, চার্জ বাই ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধটা হবে পিকোমিটার এককে। হ্যাঁ, পিকোমিটার এককে। আর চার্জ হচ্ছে এরকম +1 অথবা +2 +3, এটা। তো সোডিয়ামের চার্জ হয়ে যাবে +1, ম্যাগনেসিয়াম 2 +2, এরকম ভাবে 1 2 3 চার্জ, মানে আপেক্ষিক চার্জ। আর নিচে হচ্ছে ব্যাসার্ধ পিকোমিটার এককে। তো এইটাকে আমরা বলতেছি আয়নিক বিভব। তো খেয়াল করে দেখো, এই আয়নিক বিভবের মধ্যে চার্জ এবং আকার দুইটাই কিন্তু চলে আসে। চার্জ এবং আকার এই দুইটাই চলে আসে। সুতরাং যার আয়নিক বিভব বেশি ভাইয়া, তার হচ্ছে পোলারায়ন বেশি। আমরা এইভাবে বলতেই পারি, যার আয়নিক বিভব বেশি হবে সেখানে পোলারায়ন বেশি হবে। তাই না? লিখতে পারি কিনা? আয়নিক বিভব বেশি হলে পোলারায়ন বেশি হবে। আর ভাইয়া পোলারায়ন যদি বেশি হয়, ওই যৌগটা বেশি সমযোজী হবে। সমযোজী যদি বেশি হয়, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট, এভাবে লিখলাম। হ্যাঁ, শর্টকাটে লিখলাম। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। বুঝছো?
তারপরে সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে তার পোলার দ্রাবকে দ্রাব্যতা তত কমে যাবে। পোলার দ্রাবকে কিন্তু, হ্যাঁ, দ্রাব্যতা কোন দ্রাবকে? পোলার দ্রাবকে, মনে রাখবা। বাট অপোলার দ্রাবকে কিন্তু আবার দ্রাব্যতা বাড়বে। অপোলার দ্রাবক মানে কি? তেল। সেই অপোলার দ্রাবকে কিন্তু আবার দ্রাব্যতা বেড়ে যাবে। বুঝছো? সমযোজী ক্যারেক্টার মানেই সেখানে চার্জ কমতে থাকবে। চার্জ কমা মানে সে বেশি অপোলার দিকে ধাবিত হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দ্রাব্যতা অপোলারে বেড়ে গেল, পোলারে দ্রাব্যতা কমে গেল। তারপরে দেখবা যেখানে পোলারায়ন বেশি থাকে সেখানে না বর্ণ প্রদর্শন বেশি হয়, সেটা কালারফুল হয় বেশি। যে যৌগের মধ্যে পোলারায়ন বেশি সেই যৌগটা তত বেশি কালারফুল হয়ে থাকে। বুঝতে পারছো? সেই যৌগটা তত বেশি কি হয়ে থাকে? কালারফুল হয়ে থাকে। লিখে নাও, সবগুলো লিখে নাও। বুঝছো? তত বেশি কালারফুল হয়। ওকে, তারপরে আরেকটা ঘটনা আছে এর মধ্যে, সেটা হলো সমযোজী ক্যারেক্টার যত বেশি বাড়তে থাকে তার তাপীয় স্থিতিশীলতা তত কমতে থাকে। অর্থাৎ সমযোজী ক্যারেক্টার বেশি হলে তাপ দিয়ে তাকে ভেঙে ফেলা যায় ইজিলি। বুঝছো? তাহলে এখানে কয়টা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6 7টা পয়েন্ট। সবগুলো পয়েন্ট মনে রাখবা, যে কোনো একটা পয়েন্ট ধরে তোমাকে দিয়ে দিতে পারে। বুঝছো? পরীক্ষায় প্রশ্ন এরকম ভাবে দিয়ে দিতে পারে। তুমি আরেকটা লিখতে পারো যে সমযোজী ক্যারেক্টার বাড়লে আয়নিক ক্যারেক্টার কমে যাবে, বাট দরকার নাই, এটা সবাই জানে। তো এই পয়েন্টগুলো মনে রাখবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি প্রশ্ন সলভ। শহীদুল ইসলাম ভাইয়া, আজকে মাত্র বই পাইছি এতদিন পর, এই বইগুলো কিভাবে? এটা তো সমস্যা, আমি মনে হয় একদম প্রথম ক্লাসে বলছিলাম কোন একটা কোশ্চেন ব্যাংক তুমি আগে ভাগে কিনে রাখো, তাইলে আর কোশ্চেন ব্যাংকটা পড়ার দরকার নাই। বাট এতদিনে যেহেতু পাইছো, এখনো খুব বেশি একটা দেরি হয়ে যায় নাই। তুমি যেটা করবা, আমরা যে যে ইয়া পড়াইছি আগে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে ফেলো কোশ্চেন ব্যাংক দেখে। মাত্র একটা চ্যাপ্টারই তো পড়াইছি, তাই না? তো এটা করে ফেলো। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, জাস্ট কোশ্চেন ব্যাংকটা শুরুতে পড়া, আর কিছু পড়া লাগবে না। ক্লাস তো করছোই এতদিন, তারপর বই পড়ছো, এখন তুমি জাস্ট প্রশ্ন ব্যাংকটা সমাধান করে ফেলো। আমি যতটুকু পড়াইছি বা আমরা যতটুকু পড়াইছি ততটুকু পর্যন্ত। কোন যৌগের গলনাঙ্ক সবচেয়ে বেশি? যেটা সবচেয়ে বেশি আয়নিক তারই গলনাঙ্ক সব থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো তো এই সবগুলার মধ্যে, বাচ্চারা মনোযোগ, এই সবগুলার চার্জ কিন্তু +2, সবগুলারই হচ্ছে +2 +2 +2 +2। তার মানে আকার যার সব থেকে বেশি হবে তারই পোলারাইজিং ক্যাপাসিটি সব থেকে কম হবে। সরিয়ে বাইরে রাখো, মনে আছে বেরিয়াম সব থেকে বড়, তো যদি প্লাস চার্জের আকার বেশি হয় সেই ক্ষেত্রে তার আয়নিক পটেনশিয়াল অত বেশি থাকবে না। তো চার্জ বাই ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ বেশি, আয়নিক পটেনশিয়াল কম, আয়নিক ক্যারেক্টারও কম হবে। সরি, আয়নিক ক্যারেক্টার বেশি হবে, আয়নিক পটেনশিয়াল কম হলে আয়নিক ক্যারেক্টার বেশি হবে, তাই না? এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্কও বেশি হবে, এটা তোমরা জানো। ওটা কোন বিশ্ববিদ্যালয়ে আসছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমাকে জাস্ট বলবা যে তোমার কোনটা কঠিন লাগতেছে, এতটুকুই। এগুলা পারলে অ্যাডমিশন হয়ে যাবে। আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতার সঠিক ক্রম। তাহলে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা কার বেশি হবে? যার চার্জ বেশি, যার ব্যাসার্ধ কম। তাহলে চার্জ বেশি, ব্যাসার্ধ কম, চার্জ তো সবগুলো সমানই। এবার তুমি দেখো ব্যাসার্ধ কার কম? সব থেকে কম ব্যাসার্ধ হচ্ছে এই হাইড্রোজেনের, তাই না? হাইড্রোজেন একেবারে ছোট, একেবারে ছোট হাইড্রোজেনের। তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। বোঝা গেল? এই জন্যই দেখবা যে হাইড্রোজেন অধিকাংশ ক্ষেত্রে সমযোজী যৌগ তৈরি করে ফেলে, ইলেকট্রন নিজের কাছে টেনে নিয়ে আসে। যেখানে সোডিয়াম ক্লোরাইড আয়নিক, পটাশিয়াম ক্লোরাইড আরো বেশি আয়নিক। এই
নিচের কোন আয়নের পোলারায়ন কম ঘটে? তাহলে বুঝতেই পারছো এটা। পোলারায়ন কম। তার ভাই আকার কম। তার ইলেকট্রনগুলোর উপরে কন্ট্রোল আছে বেশি। নিউক্লিয়াসটা ফ্লোরিনকে ধরে রাখতে পারে। এইজন্য দেখবা যে ফ্লোরাইড আয়নগুলা কি হয়? ফ্লোরাইড যৌগগুলা সমাযোজী হয়ে থাকে। আচ্ছা, আমি ১ মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ? ১ মিনিট। তাহলে আমরা যেখানে ছিলাম ফ্লোরাইড, তাই না? ফ্লোরাইড হচ্ছে অ্যান্সার। কোনটি পোলার অণু? তাহলে এটা যদিও আগের ক্লাসেও ছিল, তো পোলার অণু বোঝার জন্য দেখতে হবে কি যেটার সিমেট্রি নাই। তো কার্বন ডাইঅক্সাইড তো একদম সরল রৈখিক, ২ দিকে সমানভাবে টানে। এটাও একটা সিমেট্রিক অণু, ৩ দিকে সমানভাবে টানে। তাই না? CCl4 এটা একটা সরি এটা একটা সিমেট্রিক অণু, সব দিকে সমানভাবে আকর্ষণ করতেছে। এইজন্য এটাও সামগ্রিকভাবে অপোলার হয়ে যায়। বাট অ্যামোনিয়াটাই এটা কোনো সিমেট্রিক অণু না। সবগুলাতে এইভাবে টানতেছে, এইভাবে টানতেছে, এইভাবে টানতেছে। তো এটা এই উপরের দিকে একটা নেগেটিভ এবং নিচের দিকে পজিটিভ পোলারিটি প্রদর্শন করে এই অ্যামোনিয়াটা। বুঝা গেল? তো এই হলো অবস্থা। নিচের কোনটির গলনাঙ্ক সবথেকে কম? যার আয়নিক ক্যারেক্টার কম তার গলনাঙ্ক কম। বুঝা গেল? তাহলে দেখো আয়নিক ক্যারেক্টার কার কম? এইখানে সিলিকন একদম সিলিকন +4 দেখাচ্ছে। তো সিলিকন +4 মানে কি ভাইয়া, বুঝতেছো? কি পরিমাণে পজিটিভ চার্জ এর মধ্যে বিরাজ করবে যদি সিলিকন +4 অবস্থায় থাকতো? তো দেখা যায় এটাই সবচেয়ে বেশি সমযোজী হয়ে যায়। ঠিক আছে? বাস্তবে দেখা যায় যে সিলিকনের উপরে কোনো চার্জই থাকে না। সিলিকনে একদম ইলেকট্রন সব টেনে এনে সমযোজী বন্ধন বানায় ফেলে। বুঝছো? সিলিকনটা একদম কি বানায় ফেলে? পুরা সমযোজী বানায় ফেলে। এর মধ্যে আয়নিক ক্যারেক্টার খুব কমই আছে বলতে গেলে। পুরোটাই সমযোজী। সবথেকে বেশি আয়নিক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, নিচের কোনটির তাপীয় বিয়োজনের সঠিক ক্রম? এই তো বলছিলাম তাপীয় বিয়োজন। ও লিঙ্কটা ডেলিভারি অ্যাড্রেস ফর অ্যাডমিশন প্রোগ্রাম বুকস ডেলিভারি। ও তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও। তোমরা বলতেছিলে না যে ভাইয়া বই দেরিতে পৌঁছাচ্ছে। বুঝছো, বাংলাদেশে আসলে ধরো অজপাড়া গ্রামের একটা বাসা, ওই বাসায় আমরা পাঠাইতে আমাদের কিছুটা কষ্ট ফিল করতে হয় যে কোন জায়গায় পাঠাবো। বুঝছো? তো ওয়ার্ড নম্বর, হাউস নাম্বার এগুলো না খুঁজে পাওয়া যায় না। অনেক সময় আমাদের অনেকগুলা পার্সেল আবার রিটার্ন আসছে যে আমরা অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। এইজন্য দেরি হয়। তো এটা হচ্ছে তোমার লিংক, মানে তোমার বাসার অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দাও, তাইলে খুব দ্রুতই চলে যাবে ২-১ দিনের মধ্যে, যারা এখনো পাও নাই। আর তোমরা নিকটস্থ কুরিয়ারের ইয়েও দিতে পারো, অ্যাড্রেস দিতে পারো। তোমার নাম্বারটা দিয়ে দিবা যাতে তোমার বইটা পৌঁছাইলে তারা যাতে তোমাকে কল দেয়। তো লিঙ্কটা হচ্ছে তোমার অ্যাড্রেসের। লেখা আছে দেখো। আচ্ছা, তাপীয় বিয়োজন ক্রম যেখানে পোলার আয়ন বেশি
সেটা তাপীয়ভাবে আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে? তো সে খুব দ্রুত তাপে বিয়োজিত হয়ে যাবে। তার মানে সমযোজী ক্যারেক্টার যার বেশি, সে বেশি তাপে বিয়োজিত হবে। তাহলে বুঝতেই পারছো বেরিলিয়াম সবথেকে ছোট, বাট +2 চার্জ। ম্যাগনেসিয়াম তারপরে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম, তাই না? তাহলে বেরিলিয়ামের আকার যেহেতু ছোট বা প্লাস চার্জ বেশি, এক্ষেত্রে সমযোজী ক্যারেক্টার বেশি থাকবে। সে ইজিলি তাপে বিয়োজিত হয়ে যেতে পারবে। এইজন্য আমরা দেখি বেরিলিয়াম কার্বনেটকে তুমি জাস্ট 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এটা ভেঙে যাবে। ভেঙে বেরিলিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। যে এখানে ক্যালসিয়াম কার্বনেটের জন্য লাগে হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে অবস্থা। তাহলে 1 নাম্বারটাই হবে অ্যান্সার। ওকে। তাহলে এবার চলো আমরা কয়েকটা রিটেন প্রশ্ন দেখি। রিটেন। এটা। এটা উইকলি পরীক্ষায় বেশ আসে। উইকলি রিটেনে বা বিশ্ববিদ্যালয়ে আসে। PbI4 তৈরি হয় না কেন? প্রথম কথা হচ্ছে ভাইয়া এই lead 4+ অনেক বেশি চার্জ, অত্যধিক চার্জ। চার্জ বেশি। প্লাস এই লেডের মধ্যে লেডের অনেক বেশি তো, ইলেকট্রন অনেক বেশি তো। ডি এবং F অরবিটালের উপস্থিতি আছে। থাকার কারণে আবার আকারও কম। চার্জ বেশি হলে আকার কি হবে? আকার কম হবে। চার্জ বেশি, আকার কম। তো এইগুলার কারণে দেখা যায় পোলারায়ন ক্ষমতা অনেক বেশি। এটার পোলারায়ন ক্ষমতা অনেক। এটা হচ্ছে 1 নাম্বার একটা কারণ। আমরা যদি এটা নিয়ে কথা বলি। 2 নাম্বার আয়োডাইড একদম সবার নিচের মৌলটা। আকার অনেক বড়। সহজে পোলারাইত হতে পারে। সহজে পোলারাইত বা পোলারিত হয়। ঠিক আছে? এইজন্য দেখা যায় এই PbI4 এটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে PbI2 এবং আয়োডিন তৈরি করে। এক্ষেত্রে +2 হয়ে যায়। +2 হইলে তার পোলারায়ন ক্ষমতাটা কিছুটা কমে। ঠিক আছে? এটা অটোমেটিক হয়ে যায়। এবং খেয়াল করে দেখো PbI2 এটা বর্ণযুক্ত কেন? এটা হলুদ বর্ণের, একদম হলুদ বর্ণের, বুঝছো? এটা হলুদ বর্ণের কারণ কি? কারণ ভাইয়া এই তো এই lead ডি এবং F অরবিটাল আছে। এবং আয়োডিনের আকার ভাইয়া অনেক বড়। এটা সহজে পোলারাইত হয়। এবং যার সমযোজী ক্যারেক্টার যত বেশি, তার বর্ণ প্রদর্শনের ক্ষমতাও তত বেশি। এইজন্য এটা বর্ণযুক্ত হয়ে থাকে। যেখানে PbCl2 বর্ণহীন। PbCl2 বর্ণহীন। এরপরে PbF2 বর্ণহীন। lead ক্লোরাইড এগুলা বর্ণহীন, বাট lead আয়োডাইড এটা আবার বর্ণযুক্ত। ঠিক আছে? এবং lead ব্রোমাইড এটা হালকা হলুদ বর্ণ দেখায়। ক্লিয়ার সবাই? আই থিংক ক্লিয়ার। এই বিষয়গুলো লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই তো আমি এখানে ২ টা পয়েন্ট উল্লেখ করছি। ২ টা পয়েন্টই তোমাদের পরীক্ষার হলে লিখতে হবে। যদি পরীক্ষায় আসে ২ টা পয়েন্টই দিতে হবে তোমাদের। ঠিক আছে? এরপরে ফেরিক ক্লোরাইড তৈরি হলেও ফেরিক আয়োডাইড তৈরি হয় না কেন? এই তো বললাম আয়রন 3+ অত্যধিক সম্পন্ন, চার্জ বেশি এবং এর মধ্যে ডি অরবিটাল উপস্থিত, তোমরা জানো। ডি অরবিটাল আছে, চার্জ বেশি। সেম রিজন, আকার ছোট। +3 মানে আকার অনেক কমে যাবে। এবং খেয়াল করে দেখবে আয়রন 3+ এর আকার লিথিয়ামের পর্যায়ে চলে আসছে। এত কমে গেছে এটার ব্যাসার্ধটা। প্লাস হচ্ছে আয়োডিন। হ্যাঁ রে, আয়োডাইড অনেক বড়।
নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলাকে কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে? অনেক বড়। সহজে পোলারাইজড হয়। সেইজন্য এটা হয় না। বাট ক্লোরাইড কিন্তু ছোট। আয়োডাইড অনেক বড়। এটা বেশি পোলারাইজড হবে, পোলারাইজড হলে একদম শেষ হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাই FeI3 স্বতঃস্ফূর্তভাবে ভেঙে FeI2 এবং আয়োডিন তৈরি করে। তাহলে আমরা যদি সমতা করি 4 4 3 4 12 4 দুগুণে 8 2 এরকম ভাবে সে স্বতঃস্ফূর্তভাবে দেখো ইলেকট্রন গ্রহণ করে +2 হয়ে যাচ্ছে। ইজি না একদম? একদম ইজি এটা। ওকে। এবার আমরা চলে আসবো হাইড্রোজেন বন্ধনের কাছে। তো এই হাইড্রোজেন বন্ধন কারা গঠন করে থাকবে? মনে রাখবা অত্যধিক ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এবং যেটা দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে। এবং এরা কারা? এরা হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফন। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তো দেখা যায় হাইড্রোজেন বন্ধনে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত থাকে, পোলার সমযোজী বন্ধনে। ঠিক আছে? এটা থাকবে নেগেটিভ, এটা থাকবে পজিটিভ। এবং অন্য যৌগের বা অন্য একটা মূলকের এই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেও তো নেগেটিভ, তাই না? অন্য কারোর সাথে যুক্ত আছে। এটা আর এই হাইড্রোজেন প্লাস এই দুইটার মধ্যে এক ধরনের আকর্ষণ বলের সৃষ্টি হয়, যে আকর্ষণ বলের কারণেই আমরা বলি যে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়। বুঝছো? এবং স্পেশালি এই জায়গাতে হাইড্রোজেন অবস্থান করে। এই যে হাইড্রোজেন একটা ব্রিজ তৈরি হয়েছে দুইটা যৌগের মধ্যে, দুইটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে। এই হাইড্রোজেন ব্রিজটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। বোঝা গেল? তাহলে শুধুমাত্র এই তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মনে রাখবা ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়া অন্য কেউ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়া অন্য কেউ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না। বোঝা গেল? কারণ তাদের ক্ষেত্রে এই যে বন্ধনটা সমযোজী বন্ধনটা স্টেবল থাকে না। যেমন খেয়াল করবা নাইট্রোজেনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কিন্তু তারপরেও এই HCl সে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। বুঝছো? হাইড্রোজেন বন্ধন সে বেশি তৈরি করে না, কারণ ভাই ক্লোরিনটা অনেক বড়। বুঝছো? ক্লোরিনটা অনেক বড় হওয়াতে দেখা যায় এই বন্ধনটা ইজিলি ভেঙে যায়। এই যে হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধনটা ইজিলি ভেঙে যায়। তোমরা জানো হাইড্রোজেনের আকার অনেক ছোট, ক্লোরিনের আকার বড়। হাইড্রোজেনের আকার অনেক ছোট, হ্যাঁ ব্রোমিনের আকার আরো বড়। হাইড্রোজেনের আকার অনেক ছোট, আয়োডিনের আকার তো ভাই আরো বড়। তো এই জন্য দেখা যায় কি যে হাইড্রোজেন শুধুমাত্র ফ্লোরিনের সাথে ভালো বন্ধন গঠন করতে পারে, বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সাথে এত ভালো বন্ধন গঠন করতে পারে না। ঠিক আছে? আকার যদি অনেক বেশি বড় হয়ে যায়, এতে হাইড্রোজেন বেচারা এত ছোট, ক্লোরিন বেচারা এত বড়, তো এটার সাথে এটার বন্ধন হয় না, এটা ইজিলি ভেঙে যায়। আয়োডিন আরো বড়। এই জন্য দেখা যায় এদের মধ্যে এই যে সমযোজী বন্ধনটা এটাই থাকে না, এই সমযোজী বন্ধনটা থাকে না। সেই জন্য ওই ক্লোরিনের সাথে বা ব্রোমিনের সাথে আয়োডিনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। আশা করি ক্লিয়ার বিষয়টা। ওকে, তার মানে অধিক তড়িৎ ঋণাত্মক হইতে হবে এবং তড়িৎ ঋণাত্মক পরমাণুর আকার যথেষ্ট ছোট হতে হবে, যাতে করে কানেকশনটা ভালো হয়। ওকে, তাহলে দেখো দুই ধরনের হাইড্রোজেন বন্ধন আছে। একটা হচ্ছে আন্তঃআণবিক, যখন অন্য একটা অণুর মধ্যে ডিফারেন্ট অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, এটাকে আমরা আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড বলি। এই যে খেয়াল করে দেখো, এই যে অক্সিজেন নেগেটিভ, এই যে হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, দুইটা অক্সিজেনের মাঝখানে একটা হাইড্রোজেন। এবং তরল অবস্থায় CH3COOH অ্যাসিটিক অ্যাসিড এইভাবে থাকে। এটা পরীক্ষায় আসে, এটা লিখে রাখো, এটা পরীক্ষায় কিন্তু আসে। এবং এটা পলিমার অবস্থায় বিরাজমান, পলিমার অবস্থায় থাকে।
খেয়াল করছো অনেকগুলা অ্যাসিটিক অ্যাসিড একসাথে যুক্ত। নট অনলি অ্যাসিটিক অ্যাসিড, এখানে যেকোনো অ্যাসিড হইতে পারে, ফর্মিক অ্যাসিড হইতে পারে। এটা কিন্তু এইভাবে পলিমার কাঠামো তৈরি করে। পরীক্ষায় প্রশ্ন আসে তরল অবস্থায় অ্যাসিটিক অ্যাসিড পলিমার থাকলেও গ্যাসীয় অবস্থায় ডাইমার অবস্থায় থাকে কেন? গ্যাসীয় অবস্থায় সে ডাইমার অবস্থায় থাকে। এই যে দেখো গ্যাসীয় অ্যাসিটিক অ্যাসিড, সে একটা ষড়ভুজ তৈরি করে। এই ছবিটা কি আঁকতে পারবা? দেখো আঁকাটা খুব ইজি। আমি যেইভাবে আঁকতেছি মনোযোগ দাও, লেখা একটু থামাও। CH3 C O OH, তাই না? এটা হচ্ছে একটা অ্যাসিটিক অ্যাসিড। তোমরা জানো এটা হচ্ছে নেগেটিভ, আর এই হাইড্রোজেনটা কি পজিটিভ। তো এই নেগেটিভটা অন্য অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এটা আবার নেগেটিভ, এটা আবার সেই পজিটিভের সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে সে এরকম একটা ডাইমার ফর্ম তৈরি করে। একটা ডাইমার কাঠামো তৈরি করে। ঠিক আছে? এবং এই জায়গাতে একটা ষড়ভুজাকার স্ট্রাকচার পাওয়া যায়। ঠিক আছে? এক্স-রে ক্রিস্টালোগ্রাফিতে এরকম একটা ষড়ভুজাকার কাঠামো দেখা যায়। এটাকে আমরা বলতেছি আন্তঃআণবিক। বুঝছো? আন্তঃআণবিক। এবার এই ছবিটা আনা হইছে, যে সমস্ত যৌগে হাইড্রোজেন বন্ড থাকে তারা ওই যৌগের কোন একটা যৌগের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টকে অনেক বেশি পরিমাণে বাড়ায় দেয়। অনেক বেশি বাড়ায় দেয়। কেমনে হইল? দেখো, অ্যামোনিয়া এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। আমরা জানি এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু ভরের উপরে নির্ভর করে। যার ভর বেশি সেখানে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল বেশি থাকবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। এটা স্বাভাবিক। এই জন্য দেখো মিথেন, এরপরে সাইলেন, তারপরে জার্মেন, তারপর হচ্ছে টিন হাইড্রাইড, আস্তে আস্তে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তেছে। CH4, SiH4, GH4 এবং SnH4 গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব সুন্দর করে বাড়ছে। এরপরেই ঝামেলা শুরু হয়েছে। খেয়াল করো, অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। ফসফিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকার কথা, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট MPBP বেশি থাকার কথা, বেশি না হয়ে বরঞ্চ সে কমে গেছে। কারণ কি? এই অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন ছিল, বাট ফসফেনে হাইড্রোজেন বন্ধন নাই। তারপরে আবার এজ ইউজুয়াল বাড়বে। পানির ক্ষেত্রে দেখো ভাই আরো বেশি। পানিতে 4টা করে হাইড্রোজেন বন্ধন থাকে। এই যে এখানে 2টা আছে হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন বন্ধন অনেক বেশি, অনেক বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তারপরে দেখো শার্প একটা ড্রপ হয়েছে MPBP-র। তারপরে এজ ইউজুয়াল আবারও বাড়বে। হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এজন্য বেশি। কম থেকে আবারও বাড়বে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রাফ, যে গ্রুপ 14-তে সবগুলা নরমালি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ালেও 15, 16, 17-তে কেন শুরুতে অনেক বেশি থাকে, তারপরে কমে যায়, আবার তারপরে বাড়ে? কারণ একটাই অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন ফ্লোরাইড এরা হাইড্রোজেন বন্ধন গঠন করে। এই হাইড্রোজেন বন্ধন গঠন হলে, হাইড্রোজেন বন্ধন যখন কেউ তৈরি করে, এই হাইড্রোজেন বন্ধনের শক্তি অনেক বেশি থাকে। এই হাইড্রোজেন বন্ধনের শক্তি ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের চেয়ে 10 থেকে 12 গুণ বেশি। দেখা যায় এটা 10 থেকে 40 কিলোজুল পার মোল হয়ে থাকে। প্রতি মোলে এত কিলোজুল। যেখানে ভ্যান ডের ওয়ালস ফোর্স মাত্র 1 থেকে 4 কিলোজুল পার মোল হয়ে থাকে। 1 থেকে 4 কিলোজুল পার মোল হয়ে থাকে। ঠিক আছে? এই জন্যই এরকম একটা সিচুয়েশন দেখা যায়। তো এই তো, পানি তরল, হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন? কারণ ভাইয়া পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। বুঝা গেল? পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখা যায়। যেমন এটার সাথে একটা অক্সিজেন। এটার সাথে অন্য একটা পানির আবার হাইড্রোজেন কাজ করবে। বা এটা তুমি এইভাবে না লিখে উপরের দিকে দেখাও। ঠিক আছে? এই তো।
আচ্ছা। তাহলে দেখো নিয়ে যাও। এইভাবে এটা আবার অন্যদিকে আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এই হাইড্রোজেনের আবার অন্য একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে। তো প্রত্যেকটা পানি একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। বুঝছো? প্রত্যেকে একজন আরেকজনের সাথে কি থাকে? রিলেটেড থাকে। তো এইভাবে পানি হয়ে যায় তরল বা হাইড্রোজেন সালফাইড গ্যাসীয়। মনে থাকবে? এই তো। তো পানির স্ট্রাকচারটা তুমি চাইলে এইভাবেও দেখাইতে পারো, এইভাবেও দেখাইতে পারো এবং এটা যখন দেখাবা মনে রাখবা কি যে হইল? হুম, এবার ঠিক আছে। তো পানির ক্ষেত্রে তুমি এইখানেও আরেকটা করে দেখায় দিবা। এই তো। এই পানি নট একটা, প্রত্যেকটা অক্সিজেন ২ টা করে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এই যে এদিকে, এই যে এদিকে। এই ছবিগুলা কিন্তু আঁকতে শিখতে হবে, বুঝছো? এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয় এগুলা। তো পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, বাট হাইড্রোজেন সালফাইডে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। এই বরফ কেন পানিতে ভাসে? বরফের ক্রিস্টাল স্ট্রাকচারটা আঁকো। বাচ্চারা বলো তো কয়টা পানি আঁকলাম? বলো কয়টা আঁকলাম? বরফের স্ট্রাকচার আঁকতেছি, বুঝতে হবে আমি কেমনে আঁকতেছি। এই যে দেখো এক সিরিয়ালে আমি 6টা অক্সিজেনকে লিখলাম। 6টা, 1 2 3 4 5 6টা, কি বলে 5টা? 6টা, হ্যাঁ। এই তারপরে এইভাবে দিতে থাকো, দিতে থাকো। এরপরে তোমার কাজ হবে এই 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 হয়ে গেল, বুঝছো? আর হ্যাঁ, অবশ্যই আরো তো কিছু থাকবে। এদিকে থাকবে, এদিকে থাকবে, চতুস্তলক কাঠামো থাকবে। এদিকে থাকবে, এদিকে থাকবে, এদিকে থাকবে। অর্থাৎ প্রত্যেকেই এরকম ইয়ে তৈরি করবে, হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। এবং খেয়াল করে দেখো, প্রত্যেকটা ক্যালাসের মধ্যে এরকম ভাবে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই জায়গাতে দেখো একটা ফাঁকা জায়গা আছে, এইখানে একটা ফাঁকা জায়গা থাকবে, এখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এই যে ফাঁকা জায়গাগুলো, এখানে কি থাকে বলতো? আমি বরফের স্ট্রাকচার দেখাচ্ছি। এই ফাঁকা জায়গাগুলোতে কি থাকে? কেউ কি বলতে পারবা? কি থাকে ফাঁকা জায়গাগুলোতে? দেখে তো তোমাদের কমন সেন্স কি বলে? তাই না? ফাঁকা জায়গা মানে একজন বলতেছে গ্যাস থাকে। কিচ্ছু থাকে না এখানে। পুরা ফাঁকা, পুরা ফাঁকা। আর রিয়াদ বলতেছে আবার পানি থাকে। কি বলে? ফাঁকা জায়গা বলে দিছে, ফাঁকা জায়গা মানে কিচ্ছু থাকে না। কিছু না। হ্যাঁ, মোসাদ্দেক ঠিক আছে। কিচ্ছুই থাকে না। তো খেয়াল করে দেখো, পানিতে কিন্তু এত বড়, বড় ফাঁকা জায়গা থাকে না। তরল জায়গাতে, তরল পানিতে। বাট বরফের মধ্যে এই যে, এই যে ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে, ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এতে করে দেখা যায় পানি যখন বরফে পরিণত হয়, বরফের আয়তন বেড়ে যায়। ১ কেজি পানি, ১ কেজির পানির আয়তন কিন্তু বেশি। ১ কেজি পানির আয়তন ১ কেজি বরফের আয়তনের চেয়ে বেশি। ঠিক আছে? দেখা যায় বরফকে যখন তুমি পানিতে ইয়ে করে দিবা, তখন ১১ ভাগের ১ ভাগ ভেসে থাকে। নাকি ১২ ভাগের ১ ভাগ? ভুলে গেলাম তো। মানে কিছু একটা। বরফের আয়তন পানির আয়তনের চেয়ে বেশি। সমভরসম্পন্ন।
আয়তন বেশি মানে ঘনত্ব কম। সে ভেসে থাকে। বরফ পানিতে ভেসে থাকে। ঠিক আছে? তো এই ১১ ভাগের ১ ভাগ মনে হয়। এরকম হয়ে থাকে। তো এইজন্যই বরফ পানিতে ভাসে। হাইড্রোজেন বন্ধন তৈরি করে, সে খুব সুশৃঙ্খল একটা কাঠামো তৈরি করে। ওকে। ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে। একটু আগে আমরা দেখাইছি ইথানোয়িক অ্যাসিডের ডাইমার। এবার চলো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। অন্ত আণবিক। অ্যাডমিশন কোর্সে টি-শার্ট। শুধু লঞ্চিং লাইভ গুলাতে ৩ জনের জন্য টপ 3 এর জন্য আমরা পাঠাই। অন্য কিছুতে ইয়াতে কি ছিল অ্যাডমিশন কোর্সের জন্য? আমি জানি না অ্যাকচুয়ালি। এটা হিসেব করে দেখছে আরকি ১১ ভাগের ১ ভাগ। অথবা ইন্টারনেটে একটু সার্চ করো তো। বরফ ৬ ভাগের ১ ভাগও হতে পারে। ১১ ভাগের ১ ভাগ ভেসে থাকে। বুঝছো? হুম। আইসের ডেনসিটি হলো 0.91 গ্রাম পার সেন্টিমিটার। এই যে ডেনসিটি ডি, আইসের হচ্ছে 0.91 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর ওয়াটারের ডেনসিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বুঝছো? তার মানে ১০ ভাগের ৯ ভাগ। ১০ ভাগের ৯ ভাগ। বুঝছো? এই পানি যদি ১০০ এমএল এর ভর যদি ১০০ গ্রাম হয়, তো বরফের ক্ষেত্রে সেটা ১০০ এমএল এর ভর হয়ে যাবে ৯১ গ্রাম। বুঝছো? তার মানে ১০ ভাগের ৯ ভাগ। তার মানে ১০ ভাগের ১ ভাগ কম। এভাবে বলা যেতে পারে। তাহলে আমরা ভ্যালু সহ লিখে দিলাম। পরে রাইখো। অন্তঃআণবিক যখন একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে। একই অণুর মধ্যে। অন্তঃআণবিক মানে কি? একই অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন দেখা যাবে এটাকে আমরা বলবো অন্তঃআণবিক। যেমন ধরো স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, সি তো ঠিকই তো ছিল। স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে আমরা জানি এখানে একটা কি থাকে? OH থাকে। আর এখানে থাকে COOH। তো এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেন তো কানেকশন তৈরি করতেই পারে এবং এটা করেও। এই যে স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে? তারপরে অর্থ নাইট্রোফেনল। অর্থ নাইট্রোফেনল। অর্থ পজিশনে যদি থাকে তাইলেই হবে। অর্থ পজিশনে, হ্যাঁ? এই তো অর্থ নাইট্রোফেনল। তো অক্সিজেন মাইনাস এই হাইড্রোজেন প্লাস। তাহলে এর মধ্যে এই হাইড্রোজেনটা অবশ্যই একটা কানেকশন তৈরি করবে। ঠিক আছে? এই অর্থ পজিশনটাতে এরা যুক্ত থাকতে হবে। পাশাপাশি যুক্ত থাকতে হবে। বোঝা গেল? একই যৌগের মধ্যে এই হাইড্রোজেন বন্ধন মানে অনেকটা এরকম তোমরা মানব বন্ধন দেখছো না? আন্তঃআণবিক অনেকটা হচ্ছে এরকম সবাই সবাইকে ধরে রাখছে পাশের জনকে। মানব বন্ধন একদম স্ট্রং বন্ধন তৈরি হইছে। আর ধরো যে এমন বন্ধন করছে যে নিজের হাতেই নিচে ধরে বসে আছে। এটাকে আমরা বলতেছি অন্তঃআণবিক যেখানে খুব বেশি একটা স্ট্রং বন্ডিং হয় না। নিজের মধ্যেই নিজের বন্ডিং হয়ে বসে আছে। ওকে, অন্তঃআণবিক। তো অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড এবং প্যারা হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিডের অম্ল ধর্মের তুলনা করো। খুবই সুন্দর প্রশ্ন। ভেরি বিউটিফুল কোয়েশ্চেন। দেখো অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। এটা মানেই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এদের অম্লধর্মিতার তুলনা করতে বলছে। বুঝছো?
অম্লধর্মিতার তুলনা। এটাকে তুমি এইভাবে লিখতে পারো অথবা চাইলে একটু ঘোরায়ও লিখতে পারো। একটু চাইলে ঘোরায়ও লিখতে পারো। কিভাবে? এইদিকে OH টাকে দাও আর এইখানে রাখো অক্সিজেনকে। অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। বুঝছো কিনা যৌগের স্ট্রাকচার এটা? এখন আমরা জানি বেনজোইক অ্যাসিড মানে কি, এটা না COOH। এই হাইড্রোজেনটাই তো সে নরমালি বের করে দেয়, বেনজোয়েট তৈরি করবে আর তৈরি করে কি H+। ঠিক আছে, তো H+ ছেড়ে দিলেই আমরা বলি অম্লধর্ম, এটা অম্লধর্মিতা। এবার চিন্তা করো, প্যারা প্যারাহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। এই জায়গায় মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু এই H+ এর সাথে এই অক্সিজেন মাইনাসের কোনো কানেকশন নাই। তো কানেকশন যদি না থাকে দেখা যায় এই ক্ষেত্রে ইজিলি এই হাইড্রোজেনটা বের হয়ে যেতে পারবে। ইজিলি এই হাইড্রোজেনটা বের হয়ে যেয়ে অম্লধর্মিতা প্রদর্শন করতে পারবে। বাট এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত, তাই না? এই অক্সিজেনের সাথে যুক্ত হওয়াতে সে সহজে বের হতে পারবে না। সহজে বের হতে পারে না। যেহেতু সে সহজে বের হতে পারে না, সেহেতু তার অম্লধর্মিতা কম। আর যে যৌগ যত ইজিলি হাইড্রোজেন ত্যাগ করতে পারে তার অম্লধর্মিতা তত বেশি। সেম কন্ডিশন দেখা যায় হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রেও। হাইড্রোজেন ফ্লোরাইড দুর্বল অ্যাসিড, এই কারণেই দুর্বল অ্যাসিড। এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন এইভাবে আছে, এই হাইড্রোজেন ফ্লোরিন। এটা দেখা যায় এই তো এদের মধ্যেই কানেকশনটা হয় এইভাবে। তো এই হাইড্রোজেনগুলা দেখা যায় একদম সবগুলা ফ্লোরিনের সাথে যুক্ত থাকে, গুচ্ছাকারে থাকে। এই জন্য হাইড্রোজেনটা চাইলেই বের হয়ে যেতে পারে না। সে এই ফ্লোরিনে ধরে রাখছে, এই ফ্লোরিনে ধরে রাখছে, দুই দিক থেকে একে ধরে রাখছে। এই জন্য সব একসাথে গুচ্ছাকারে বসে থাকে, হাইড্রোজেনকে বের হইতে দেয় না। হাইড্রোজেন বন্ধন থাকলে দেখা যায় অ্যাসিডের অম্লধর্মিতা কমে যায়। এটা মনে রাখবা, হাইড্রোজেন বন্ধন থাকলে কি হবে? অম্লধর্মিতা কমে যাবে। বুঝা গেল বাচ্চারা? হাইড্রোজেন বন্ধন আসলে অম্লধর্মিতা কমে যাবে। সেম ভাবে কার্বনিক অ্যাসিডের কথাও বলতে পারো। কার্বনিক অ্যাসিড এটা একটা দুর্বল অ্যাসিড। এটারও একটা মেজর কারণ হাইড্রোজেন বন্ধন। মেজর একটা কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। বুঝছো? এটার মেজর কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়া। এই 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 কারণে আমরা দেখতে পাই এটা খুব সহজে চাইলেই এই হাইড্রোজেন গুলো দান করতে পারে না। বুঝছো? সে দেখাচ্ছে যে একটা দান করতে পারে। সে মাত্র একটা দান করতে পারে, তাও সহজে পারে না, অনেক কষ্ট সৃষ্টেই তাকে দান করতে হয়। ক্লিয়ার? এই তাহলে 2,6 ডাইহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিডের অম্লধর্মের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব আলোচনা করো। ডাইহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এই হচ্ছে বেনজিন, এই হলো বেনজোইক অ্যাসিড।
2 নম্বরে OH আর এটা হচ্ছে 6 নম্বরে OH। তো বুঝতেই পারছো এই যৌগের অম্ল ধর্মের উপরে অবশ্যই 2 নাম্বার পজিশনের OH এর একটা প্রভাব আছে। এই যে 2 নং পজিশনের OH এর প্রভাব আছে। এই 2 নং পজিশনে যে বসে আছে সেই দেখা যাবে এই বেনজোইক অ্যাসিডের OH কে বের হইতে দিবে না। কথা বুঝতেছো কিনা? এটা এমনি বের হয়ে যাওয়ার কথা। কিন্তু এই অক্সিজেন বেচারা এই অক্সিজেন বেটায় কি করতেছে? এই অক্সিজেন বেটা এই হাইড্রোজেনটাকে ধরে রাখতেছে। এইভাবে। হাইড্রোজেনকে ধরে রাখবে। 2 দিক থেকে হাইড্রোজেনকে ধরে রাখছে 2 টা অক্সিজেন। ওই হাইড্রোজেন আর ইজিলি বের হতে পারবে না। সুতরাং 2 নং OH এর একটা প্রভাব আছে অম্লধর্মিতার উপরে। আশা করি বুঝাইতে পারছি। তারপরে ব্লু ভিট্রিয়ল থেকে পানি অপসারণে শেষ অণু পানি অপসারণে সবচেয়ে বেশি তাপ প্রয়োজন হয় কেন? এটা কি জানো তোমরা? ব্লু ভিট্রিয়ল মানে কি? কপার সালফেট 5 অণু পানি। আমার কাছে সবচেয়ে ফ্যাসিনেটিং লাগে হাইড্রোজেন বন্ধনের জগৎটা। সরি। সরি বাচ্চারা সরি। এটা 26 তো এটা হবে। আমি আমি ভুল করছি। আমি 2-4 এর প্রশ্নের অ্যান্সার করছি। প্রশ্নটা এরকম আসে যে 2-4 হলে কোন হাইড্রোক্সিলটা এর উপরে প্রভাব বিস্তার করে? তো অ্যান্সার হবে 2 নাম্বারটা প্রভাব বিস্তার করে। ঠিক আছে? আচ্ছা যদি 6 নাম্বারও হয় তো খেয়াল করে দেখো আরো কমে যায়। কি হয়ে যায়? অম্লধর্মিতা অনেক কমে যায়। অম্লধর্মিতা ভাইয়েরা অনেক কমে যায়। কেন কমে যায়? তো আমরা জানি ফেনলের হাইড্রোজেনটা কিন্তু কিছুটা অম্লধর্মিতা দেখায়, তাই না? এটা আমরা জানি তো নাকি? অর্গানিকে পড়ছি যে ফেনলের হাইড্রোজেনটা অম্লধর্মিতা প্রদর্শন করে। কিন্তু যখন 2 দিকে 2 টা এসে বসে আছে, দেখো 2 দিকে যখন 2 টা এসে বসে আছে, একে তো এই হাইড্রোজেনটাকে বের হতে দিচ্ছে না। দ্বিতীয়ত ফেনলের নিজের যে OH এর H টা আছে, এটাও তো নরমালি বের হইতে পারে। এটাও বের হতে পারবে না এটার কারণে। এটার কারণে। এটা আবার এদিক থেকে ধরে রাখবে। সুতরাং এই 2,6 অনেক বেশি প্রভাব বিস্তার করে অম্লধর্মিতার উপরে। বুঝাতে পারছি? তো ফেনলের হাইড্রোজেনটাও অনেক ক্ষেত্রে বের হয়ে যেতে পারে। তার তোমরা জানো ফিনক্সাইড আয়নটা রেজোন্যান্স স্টেবিলাইজড হয়। এইজন্য এটা বের হয়। বাট এই ক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনটা বের হওয়ার সুযোগ নাই। এই অক্সিজেনটা তাকে ধরে রাখবে। জাস্ট একটা অপশন আছে এটা। এইটা বের হতে পারবে। এটা ধরে নেওয়া যায়। যেখানে আগে ৩ টা অপশন ছিল, এতো এটা বের হতে পারত, এটাও বের হতে পারত, এটাও বের হতে পারত। এখন এই ৩ টা জায়গাতে মাত্র একটা বের হওয়ার সুযোগ পাবে আর বাকিগুলা পাবে না। বুঝা গেল? ক্লিয়ার কিনা পুরোটা? এটা একটা বিষয়। ওই একটাই শুধুমাত্র বের হয়ে যেতে পারবে। ওকে, এবার আমরা দেখি। হ্যাঁ, ক্লিয়ার, সবার ক্লিয়ার। এবার দেখো ব্লু ভিট্রিয়ল থেকে পানি অপসারণে শেষ পানির অণুটা, এখানে ৫ টা পানির অণু আছে। দেখা যায় একটা তাপমাত্রায় প্রথমে ২ টা বের হয়। মজার জিনিস এই জায়গাটা। তোমরা আমাকে এই টেম্পারেচার গুলা বলবা, বই থেকে বের করো।
আ থিটা দিচ্ছি। থিটা 1 টেম্পারেচারে ২ টা বের হয়। থিটা 2 টেম্পারেচার আরো ২ টা বের হয়। সেখানে থাকে হচ্ছে জাস্ট একটা পানি। এবং থিটা 3 টেম্পারেচারে সর্বশেষ একটা মাত্র পানি অপসারিত হয়। বুঝছো? এবং দেখা গেছে থিটা 1 এর চেয়ে থিটা 2 বেশি। থিটা 2 এর চেয়ে থিটা 3 বেশি। তো ঘটনাটা কেন? এই সর্বশেষ পানির অণুটাকে অপসারিত করতে আমাদের এত বেশি তাপমাত্রা কেন দিতে হয়? এটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। ঠিক আছে? মনোযোগ। কপার সালফেটে কপার 2+ অবস্থায় থাকে কপারটা। এই, এই একটা কপারের সাথে ৪ টা পানি যুক্ত আছে। এই ৪ টা পানি। আমি প্রত্যেকটার কালার আলাদা, আলাদা করে দেই। তাইলে আই থিংক তোমাদের জন্য বুঝতে বেটার হবে। ঠিক আছে? এটা দিলাম। এবার দেখো। এখানে থাকে আরেকটা পানি। আর এই পানির সাথে তোমরা তো বুঝতেই পারছো প্লাস মাইনাস বুঝো। হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস। তো এইখানে হাইড্রোজেন বন্ধন। বুঝছো? আর এই হাইড্রোজেন গুলোর সাথে হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে হচ্ছে আমাদের সালফেট। তোমরা জানো সালফেট আয়নের স্ট্রাকচার কি? সালফেটের স্ট্রাকচার হচ্ছে এরকম। এরকম। ঠিক আছে? তাইলে আমরা এটাকে নিয়ে বসায় দেই উপরে। দেখো তো। হলো? এই যে সালফেটটা এসে বসলো। কপার 2+ সালফেট 2-। এই হচ্ছে স্ট্রাকচার। এবার খেয়াল করো। এখানে যে পানিগুলা আছে, এই পানিগুলা ৩ টা ভিন্ন, ভিন্ন এনভায়রনমেন্টে অবস্থান করতেছে। ১ নাম্বার হচ্ছে এই ২ টা পানি জাস্ট এরা কি? সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত। আর কিচ্ছু নাই। এই ১ম ১ এবং ২ নাম্বার পানি ২ টা সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত শুধুমাত্র। আর এই হলুদ পানিগুলা খেয়াল করে দেখো। আচ্ছা, আবার কিছু মনে করবা না হলুদ পানি শুনে। দেখো এই হলুদ ২ টা পানি এরা সন্নিবেশ বন্ধন দেখো সন্নিবেশ বন্ধন এই সাইডে এবং আ ২ টা সন্নিবেশ আর দেখো একটা, একটা করে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত। এটাকে আমরা বলি ৩ এবং ৪। ঠিক আছে? যখন এই পানিগুলা উড়ে যায় তখন থাকে জাস্ট এই একটা পানি। সর্বশেষ এই একটা পানি থাকে যেই পানিটা এক সাইডে দেখো এই আয়নটা আছে, আরেক সাইডে আছে এই কপারটা। বুঝছো? এক সাইডে আছে সালফেট আয়ন, আরেক সাইডে আছে কপার 2+ আয়ন এবং সেখানে ৪ টা হাইড্রোজেন বন্ধন আছে। এখানে ২ টা, এখানে ২ টা। টোটাল ৪ টা হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধন এর কারণে এই সর্বশেষ এই পানিটা এটাকে অপসারণ করতে সবথেকে বেশি এনার্জি দিতে হয়। ৫ নাম্বার পানিটাকে। সুতরাং এই ২ টার জন্য আমাদের লাগে থিটা 1 টেম্পারেচার, এই ২ টার জন্য থিটা 2 টেম্পারেচার আর এটার জন্য থিটা 3 টেম্পারেচার। দেখো কত সুন্দর একটা জিনিস।
তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় সবগুলা পানি যায় না। ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট পানি বের হয়ে যায়। ওকে, এবার আমরা প্রশ্ন সলভ করতে পারি। কোনটার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকবে? যার তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি, তার ক্ষেত্রেই সবথেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। বরফের যে বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে ১ আর ২, তাই না? বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধন আর কি? সমযোজী বন্ধন। এই হচ্ছে সমযোজী আর এই হচ্ছে হাইড্রোজেন। একই। এটা একটু ভুল হইছে। এটা নট এটা। হাইড্রোজেন বন্ধন আর হচ্ছে সমযোজী বন্ধন থাকবে। বরফে কখনোই সন্নিবেশ থাকবে না। নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? এই যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন আছে। কারণ আমরা জানি ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফন। কোনটিতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না? তো দেখো 4-নাইট্রোফেনল। একটা এখানে আর একটা এখানে। তাদের দূরত্ব অনেক বেশি, তাই হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে না। হ্যাঁ, শুধু ২ টা না? তখন এই অক্সিজেনটা কি হবে? এটা তো ডিরেক্ট কপার 2+ এর সাথে যুক্ত হয়ে যাবে। এই ২ টা পানি যখন চলে যাবে, এই অক্সিজেনটা কার সাথে যুক্ত হবে? ডিরেক্ট কপারের সাথে। ডিরেক্ট কপারের সাথে এসে যুক্ত হবে অক্সিজেনটা। বোঝা গেল? তাহলে কোন যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে না? এটা গঠন করে না। এখানে দেখো কোনো হাইড্রোজেন নাই যে কিনা অক্সিজেনের সাথে যুক্ত। সুতরাং এইখানে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। obviously এই হাইড্রোজেনটাকে ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন এদের সাথে যুক্ত থাকতে হবে। তখনই শুধুমাত্র হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। ঠিক আছে? ওকে। এবার আমরা চলে যাচ্ছি ভ্যান ডের ওয়ালস ফোর্স এর কাছে। ভ্যান ডের ওয়ালস ফোর্স আমরা জানি যে এখানে আয়নিক নাই, সমযোজী নাই, সন্নিবেশ নাই, হাইড্রোজেন নাই, কোনো বন্ধন নাই। সেখানেই একমাত্র লাস্ট ফোর্স হিসেবে ভ্যান ডের ওয়ালস ফোর্সটাই কাজ করে। এবং এই ভ্যান ডের ওয়ালস ফোর্সটা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে জাস্ট একটা ক্ষণস্থায়ী বল এবং এটার আকর্ষণ বলটা খুব কম। বুঝতে পারছো? যেমন দেখো স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল একটা ভ্যান ডের ওয়ালস ফোর্স হতে পারে। যেমন আমরা, মনোযোগ বাচ্চারা, ধরে নাও যে পানির মধ্যে এই যে এই ডাইপোলটা আছে, তাই না? প্লাস মাইনাস। এবং ধরো আয়োডিনকে নিলাম, আয়োডিন। আমরা পানির সাথে আয়োডিনকে মেশাইছি। তাহলে কেমন আকর্ষণ বল হবে এটা আমরা খুঁজে বের করব। তো আয়োডিন তো হচ্ছে একদমই অপোলার একটা বল, তাই না? অপোলার একটা যৌগ। তো আয়োডিনের মধ্যে কোনো ধরনের চার্জ নাই। এটা হচ্ছে একদম অপোলার। বাট পানিটা হচ্ছে পোলার। আমরা পানির সাথে কাকে মেশাচ্ছি? আয়োডিনকে মেশাচ্ছি। বুঝো ঘটনা? এখন এই যে পানির মধ্যে প্লাস মাইনাস আছে, এরা যখন কাছাকাছি আসে তখন কি ঘটনা হয় জানো? যদি মাইনাসটা এর কাছাকাছি আসে তখন দেখা যায় এই আয়োডিন তো অনেক বড় একটা অ্যাটম, এর চারপাশে অনেকগুলো ইলেকট্রন ঘুরতেছে। তো এই মাইনাসের বিকর্ষণে দেখা যায় ইলেকট্রনগুলা কিছুটা বিকর্ষিত হয়। আর এই জায়গাতে পজিটিভ চার্জ ডেভেলপ করে। বুঝছো? তখন এটা কিছুটা বিকৃত হয়। কিছুটা এর দিকে কি হয়? বিকৃত হয়। এই সাইডে নেগেটিভ চার্জ বেড়ে যায়, এই সাইডে পজিটিভ চার্জের বা নিউক্লিয়াসটা কিছুটা এই সাইডে চলে আসে। তো এই যে ক্ষণিকের জন্য মাইনাস চার্জ তৈরি হইল, এই যে স্থায়ী ডাইপোলের আকর্ষণে একটা মাইনাস চার্জ তৈরি হইল, এটাকে বলা হয় আবিষ্ট ডাইপোল। অর্থাৎ কোন একটা চার্জের প্রভাবে, আধানের প্রভাবে অন্য কোন একটা বস্তু আহিত হওয়া, এটাকে বলা হয় আবেশ প্রক্রিয়া। তো আবেশ প্রক্রিয়ার মাধ্যমে দেখো এটার সাথে এটার একটা কানেকশন তৈরি হয়েছে। বুঝা গেল? আচ্ছা, এটা একটা হতে পারে। আরেকটা কি হতে পারে? দেখো এটাকে আমরা ১ নাম্বার বলতেছি।
স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল। 2 নাম্বার হইতে পারে আয়ন এবং আবিষ্ট ডাইপোল। আয়ন এবং আবিষ্ট ডাইপোল। এক্সাম্পল কি হইতে পারে? ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডকে মিশিয়ে দিছো আয়োডিনের সাথে অথবা ব্রোমিনের সাথে। ব্রোমিন তরলের সাথে সোডিয়াম ক্লোরাইডকে মিশাইছো, ঠিক আছে? ব্রোমিন কিন্তু তরল, আমরা প্রত্যেকে জানি। এই ব্রোমিন তরলের সাথে তুমি কি করছো? সোডিয়াম ক্লোরাইড মিশাইছো। তুমি দেখতেই পাচ্ছ এই সোডিয়ামটা হচ্ছে একটা পজিটিভ চার্জে চার্জিত আয়ন, এই ক্লোরিনটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত আয়ন, তাই না? এটা ডিরেক্ট একটা আয়ন। তো এই আয়নের প্রভাবে এই যে আয়োডিনটা বা ব্রোমিনটা, যার মধ্যে কোনো কি ছিল না, চার্জ ছিল না, এই পজিটিভের প্রভাবে দেখা যাবে নেগেটিভ চার্জ এদিকে এসে ভিড় করতেছে এবং পজিটিভ ওই পাশে চলে গেছে। এই যে এই আয়নের প্রভাবে, এই আয়নটার প্রভাবে, এই আয়নটার প্রভাবে এই যে আয়োডিনটা কি হয়েছে? আবিষ্ট হয়েছে। এটা কি আমরা বলতেছি আবিষ্ট ডাইপোল। আবিষ্ট ডাইপোল। এবং আবিষ্ট ডাইপোল হওয়ার কারণে কি হয়েছে? এই মাইনাসটুকু এই সোডিয়াম প্লাসের সাথে আকৃষ্ট হবে, এদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। সেম কথা এই যে ক্লোরিন মাইনাস, এই ক্লোরিন মাইনাসটা আবার কি করবে? এই ক্লোরিন মাইনাসটা, এই যে আমরা এটাকে যদি একটা আয়োডিনের অণু ধরে থাকি, এই মাইনাসের প্রভাবে মাইনাসগুলো এদিকে চলে আসবে, মাইনাস চলে আসবে এদিকে, আর এই সাইডে দেখা যাবে প্লাস চার্জ বিরাজ করতেছে, বুঝছো? তো এই প্লাস এবং মাইনাসের মধ্যে এক ধরনের আকর্ষণ বল তৈরি হবে। এইভাবেও ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের উদ্ভব হয়। আর 3 নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটাকে আমরা বলি বিস্তারণ বল বা ইংরেজিতে বলে ডিসপারশন ফোর্স। এটা তোমরা ফিজিক্সেও পড়ছো। যাদের মধ্যে কোনো ধরনের আয়নের উপস্থিতি নাই, প্লাস মাইনাস আয়ন নাই, কিচ্ছু নাই, এখানে ডাইপোলও নাই, আয়নও নাই, পুরাটাই অপোলার, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এটা আমরা পর্যবেক্ষণ করি। এটাকে আমরা বলতে পারি আবিষ্ট ডাইপোল। আবিষ্ট ডাইপোল। কেউ একজন নিজেই আহিত হবে, আবিষ্ট হবে নিজে নিজেই, এবং সে অন্য কাউকে আবিষ্ট করবে। এটাকে আমরা লন্ডন ডিসপারশন ফোর্সও বলি, লন্ডন বল বা লন্ডন বিস্তারণ বল। তোর নাম শুনছো কিনা? বিস্তারণ বল বা হচ্ছে লন্ডন বল, ফিজিক্সে ছিল এটা। তো এটা কোন কোন ক্ষেত্রে দেখা যায় এটা মনে রাখবা। এই লন্ডন বিস্তারণ বলটা ওই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যখন আকার অনেক বড় হয়। আকার যাদের ক্ষেত্রে বড়, পিওর অপোলার, আকার অনেক বড় হলে এটা বেশি দেখা যায়। যেমন খেয়াল করে দেখো, ফ্লোরিন একদম গ্যাস, অপোলার অণু। ক্লোরিনও একটা গ্যাস, বাট তার মধ্যে একটা কালার আসতেছে, তার গলনাঙ্ক কিছুটা বাড়বে। ব্রোমিন তরল, তরল। আয়োডিন উদ্বায়ী কঠিন পদার্থ। তাইলে অবস্থা বুঝো, অবস্থা বুঝো যে এদের ভর বাড়ার সাথে সাথে, আকার বাড়ার সাথে সাথে, ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে এদের ভরও বেড়ে যাচ্ছে, সরি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কও বেড়ে যাচ্ছে। এটা গ্যাস, এটাও কিন্তু গ্যাস, তরল কঠিন। তো কেন এটা বাড়তেছে ভাইয়া? লন্ডন ডিসপারশন ফোর্সের কারণে বাড়তেছে। ঠিক আছে, ধরো আমি আয়োডিন দিয়ে এক্সাম্পলটা দিলাম। আয়োডিন হচ্ছে বিশাল বড় একটা অণু, এত বড় একটা অণু, ধরো আয়োডিন এত বড়, অনেক অনেক ইলেকট্রন এর মধ্যে আছে, অনেক অনেক ইলেকট্রন আছে। তো ঘটনাটা এরকম হচ্ছে, ধরো যে ইলেকট্রন তো চারপাশে ঘুরতেছে, তাই না? ঘুরতেছে,
তুমি চিন্তা করে দেখো, তুমি ধরো যে ৫-৬০০ ভেড়া নিয়ে গেছো কোথাও। তুমি একটা রাখাল, নিজেকে রাখালের মতো ভাববা অলওয়েজ। দেখবা যে অনেক কিছু অ্যান্সার পেয়ে যাচ্ছ। তো তুমি একটা রাখাল, তোমার কাছে ৪-৫০০ ভেড়া আছে। বুঝছো? তুমি যখন লাঠি হাতে ভেড়াগুলোকে তোমার চারপাশে নিয়ে বের হইছো, একসময় দেখবা যে কিছু ভেড়া এদিকে যাচ্ছে, কিছু ভেড়া ওদিকে যাচ্ছে। তাই না? ধরো যে কোথাও কিছু একটা ভালো কিছুর গন্ধ পাইছে, ভেড়াগুলা একসাথে ওদিকে দিছে দৌড়। তার মানে একপাশে ভেড়াগুলার সংখ্যা বেড়ে গেছে, আরেক পাশে কমে গেছে। মানে তোমার একপাশে। তুমি ধরে নাও এই নিউক্লিয়াসটাই। আর চারপাশে ইলেকট্রনগুলো হচ্ছে সব ভেড়া। এই ভেড়া যত বাড়বে, দেখবা যে তাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। কোনো একটা মোমেন্টে ধরো, কোনো একটা কারণে, যেকোনো কারণ হইতে পারে। পারমাণবিক লেভেলে বা অ্যাটমিক লেভেলে, সাব অ্যাটমিক লেভেলে কখন যে কি হয় এটা আমাদের ধারণার বাইরে। এখানে কিছু টেম্পারেচার, কিছু এনার্জি, কিছু ম্যাগনেটিক ফোর্স, কিছুটা ইলেকট্রিক ফোর্স, ধরো যে আরো কিছু একসাথে ইলেকট্রনগুলো ঘুরতে যেয়ে কোনো একটা পোরশনে ইলেকট্রনের ডেনসিটি বেড়েই গেছে। তো এই পোরশনে যদি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, সে ক্ষণিকের জন্য নেগেটিভ হয়ে যাবে। আর এটা তখন ক্ষণিকের জন্য পজিটিভ হয়ে যাবে। যদি সে ক্ষণিকের জন্য নিজে, নিজে নেগেটিভ হয়ে যায়, এটাকে আমরা বলতেছি আবিষ্ট ডাইপোল। সে নিজে, নিজেই আবিষ্ট হইছে। একবার যখন সে নিজে আবিষ্ট হয়ে গেছে, তখন কিন্তু এই ক্ষণকালের জন্যই সে পাশের আরেকজনকেও আবিষ্ট করে ফেলবে। এই নেগেটিভটা এই পাশে পজিটিভকে তৈরি করবে, এই পাশে নেগেটিভ তৈরি করবে। সেম ভাবে সেও আশেপাশের কয়েকজনকে আবার কি করবে? ইফেক্ট করতে শুরু করবে, এফেক্ট করতে শুরু করবে। তো যত বড় হয় আকার, এই ঘটনাগুলো তত বেশি ঘটে। তত বেশি প্রবাবিলিটি থাকে তাদের মধ্যে প্লাস মাইনাস চার্জ তৈরি হওয়ার, আবিষ্ট হওয়ার। এই জন্যই দেখা যায় আয়োডিনটা একদম সলিড হয়ে যায়। বুঝছো? আর ব্রোমিন তরল, ক্লোরিন গ্যাস, ক্লোরিনো গ্যাস। এ কারণে দেখবা মিথেন গ্যাস, প্রোপেন, বিউটেন পর্যন্ত গ্যাস, পেন্টেন তরল, আবার পেন্টাডেকেন কঠিন। যত আকার বড় হতে থাকে, এই লন্ডন বিস্তারণ বলের মান বাড়তে থাকে। তো এটাকে আমরা ভ্যান ডের ওয়ালস ফোর্স বলে থাকি। এবং এই নিয়ে এখনো ইউনিভার্সিটিগুলোতে খুব একটা প্রশ্ন আসে নাই। তোমরা তাও প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করে রাখবা। কারণ কখন আসে বলা তো যায় না। তাই না? যেহেতু বুঝাই দিছি, তোমরা বুঝো। এবার তোমরা প্র্যাকটিস করবা। এতটুকুই। ওকে। তারপরে তোমাদের হাতে আছে কর্মমুখী রসায়ন। দেখো বাচ্চারা। কর্মমুখী রসায়ন। এই চ্যাপ্টার থেকে খুব কমই প্রশ্ন ইউনিভার্সিটিতে আসে। ১টা থেকে ২টা প্রশ্ন পেতে পারো। ঠিক আছে? ২ নাম্বার পাওয়া কিন্তু অনেক কিছু। তার জন্য তোমরা একটু রিডিং পড়বা। দেখো, আমি পুরা চ্যাপ্টারের রিডিংটা এখানে নিয়ে আসছি। খাদ্য সংরক্ষক। কিছু জায়গায় আমি দাগায় দিব যে অংশটুকু তোমরা জাস্ট পড়বা। সর্বোচ্চ অনুমোদিত মাত্রা। এতটুকু পড়বা। ঠিক আছে? এর বেশি পড়ার দরকার নেই। তারপর হচ্ছে মাছ, মাংস সংরক্ষণে আমরা কোন প্রিজারভেটিভ ব্যবহার করি? সালফাইট প্রিজারভেটিভ। আচার, আচার, তারপরে এতো ডালডা, তারপরে জুস, চিপস, চানাচুর, এই নামগুলো ইম্পর্টেন্ট। জেলি, জ্যাম, আচার, জুস, পানীয়, এই তো। এদেরকে সংরক্ষণে আমরা কোনটা ব্যবহার করি? বেনজোইক অ্যাসিড ব্যবহার করি। ঠিক আছে? পনির, সালাদ, কেক, এইগুলা সংরক্ষণে আমরা সরবিক অ্যাসিড বা সরবেট ব্যবহার করি। মেডিকেলে এই প্রশ্নগুলা খুব আসে। মেডিকেলে চোখ বন্ধ করে যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাও, আমি যে জায়গাগুলো দাগায় দিচ্ছি পড়ে ফেলবা, হ্যাঁ? আচ্ছা। এই তো মাংস, মাছ, মাংস ভেরি ইম্পর্টেন্ট। মাছ, মাংস। মাছ, মাংস সংরক্ষণে কাদেরকে ব্যবহার করি? সোডিয়াম ডাইএসিটেট হতে পারে, এটা যদিও কখনো আসে নাই। আসছে নাইট্রাইট আর সালফাইট নিয়ে। এই দুটা অলরেডি আসা প্রশ্ন। সালফাইট মাছ, তারপরে নাইট্রাইট মাংস, মাছ, মাংস। এভাবেই পরীক্ষায় প্রশ্নে আসে।
বোঝা গেল কি? পারা যাবে? জানতে হবে কিন্তু, হ্যাঁ? এই তো মাছ-মাংসের মধ্যে দেখো সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা হয়। আর এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখবা। BHA, BHT এবং TBHQ অ্যান্টিঅক্সিডেন্ট। এই ভ্যালুগুলা মনে রাখবা। এদের স্ট্রাকচার গুলা মনে রাখবা। দেখি স্ট্রাকচার গুলা দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেওয়া আছে। এই তো দেওয়া আছে। এই স্ট্রাকচার গুলা ভেরি ইম্পোর্টেন্ট। এই স্ট্রাকচার গুলা ভাইয়া খুবই ইম্পোর্টেন্ট। প্যারাবেন। এক সাইডে হাইড্রোক্সিল আর এক সাইডে COR একটা এস্টার থাকবে। এটাকে আমরা প্যারাবেন বলি। ঠিক আছে? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল। এ তো বিউটাইল গ্রুপ থাকবে উপরে নিচে হাইড্রোক্সি এবং অ্যানিসোল গ্রুপ থাকবে। অর্থাৎ মিথক্সি গ্রুপ। বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন এই তো। CH2 থাকলে টলুইন। আর কুইনন উপরে নিচে ২ টা OH থাকলে এটাকে আমরা বলি কুইনল। লিখে প্র্যাকটিস করবা। তারপরে প্রোপাইল গ্যালেট ৩ টা OH থাকলে এটাকে আমরা বলি গ্যালিক অ্যাসিড। বুঝছো? এখান থেকেই গ্যালেট। অ্যাসিডের একটা এস্টার প্রোপাইল গ্যালেট। তো এই এস্টার গুলা তারপরে EDTA ইথিলিন ডাইমিন টেট্রাএসিটেট এই স্ট্রাকচার গুলাই তোমাদেরকে মনে রাখতে হবে ফর অ্যাডমিশন পারপাস। ঠিক আছে? ও মোসাদ্দিক বলল আবিষ্ট মানে কি? আবিষ্ট মানে হচ্ছে কারোর প্রভাবে চার্জিত হয়ে যাওয়া। তার যে কারো সৌন্দর্য দেখে তুমি তার প্রেমে পড়ে গেছো। তার মানে তুমি মোহাবিষ্ট হয়ে গেছো। তার সৌন্দর্য দেখে তুমি কি হইছো? তার প্রতি আকৃষ্ট হইছো। এটাকে বলা হয় আবিষ্ট হওয়া। ঠিক আছে? এই তো। এই বলো তোমরা এই স্ট্রাকচার গুলা আজকে রাত্রে প্র্যাকটিস করবা কিনা? প্রত্যেকে ভাইয়া লিখে এই স্ট্রাকচার গুলার প্র্যাকটিস করবা। বলো কথা দাও, এখনই কথা দাও। তোমরা কাজগুলা স্ট্রাকচার গুলা লিখবা। কয়জন লিখবা? একটু সাড়া দাও। কেউ না? আয় হায়! ইয়েস, ভাইয়া এটা করতে হবে। আমি যে জায়গাগুলো দাগায় দিচ্ছি দেখো, চ্যাপ্টার কিন্তু অনেক বড়। আমি তোমাদেরকে সব পড়তে বলতেছি না। জাস্ট কিছু জায়গা যেটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে? ওকে। স্ট্রাকচার গুলো লিখবা, প্র্যাকটিস করবা। এবার চলো আমরা একটু ভিনেগার প্রস্তুতিটা দেখে ফেলি। ভিনেগার প্রস্তুতি এটা আসে। ভিনেগার প্রস্তুতিটা আসে। এবং গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার ওই দুটাও পড়বা। তো ভিনেগার আমরা অনেকভাবে তৈরি করতে পারি। একটাকে আমরা বলতে পারি যে কুইক ভিনেগার। ঠিক আছে? কুইক ভিনেগার। এটা কি আছে? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। এই তো কুইক ভিনেগার। প্রত্যেকটার আলাদা কিন্তু হেডিং আছে। দেখবা এটা হচ্ছে শিল্পোৎপাদন। প্রথমটা হচ্ছে শিল্পোৎপাদন। লিখো, প্রত্যেকে একটু লিখো। এই প্রত্যেকটা বিক্রিয়া আমি তোমাদেরকে এখন একটু প্র্যাকটিস করাবো। প্রথমটা হচ্ছে শিল্পোৎপাদন। শিল্পে আমরা কিভাবে ভিনেগার তৈরি করি। দেখো শিল্প কারখানায় আমরা ভিনেগার তৈরি করার জন্য শুরুতে ইথাইনকে নেই। যদি প্রশ্নে আসে শিল্পোৎপাদন, ইথাইনের শিল্পোৎপাদনে সরি ভিনেগারের শিল্পোৎপাদনে আমরা কাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করি? ভাইয়ারা অ্যান্সার হবে ইথাইন। এবং তোমরা পানি সংযোজন বিক্রিয়া পড়ছো এবং সামনে পড়বা, আবারও পড়বা। দেখো এটাকে যখন আমরা পানির সাথে যুক্ত করি, তোমরা জানো একটা অংশ এখানে যাবে আর একটা অংশ এখানে যাবে, তাই না? এখানে যাবে যে ইনল যৌগ তৈরি করবে। ইনল CH2 ডাবল বন্ড CHOH। তো ইনলটা পরবর্তীতে কিটোন বা অ্যালডিহাইডে কনভার্ট হয়, তাই না? কিটোন বা অ্যালডিহাইডে কনভার্ট হবে। তো খেয়াল করে দেখো জৈব রসায়ন অনেকদিন পর হয়তো বা পড়তেছো। এই হাইড্রোজেনটা এখানে যাবে, তারপরে দ্বিবন্ধনটা এখানে যাবে। তাইলে এখান থেকে কি হইল? CH3 CHO এই অ্যালডিহাইডটা তৈরি হইল, ইথানল তৈরি হইল। এই যে দেখো, তাহলে এখানে আমাদের টেম্পারেচার কত? 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নেই। পানি সংযোজন বিক্রিয়ার জন্য যা লাগে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড এই মিশ্রণটা তৈরি করলে সেখান থেকে আমরা ইথানেল পাবো। ইথানেল। এবং এই ইথানেলটা ম্যাঙ্গানাস সালফেট প্রভাবকের উপস্থিতিতে
অথবা ডিরেক্ট ম্যাঙ্গানিজ 2+ লিখলেও পারো। আমরা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো এই ইথানলটাই ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। তো এই হচ্ছে শিল্প উৎপাদন, ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করার প্রক্রিয়া। ঠিক আছে, ব্রেক লাগবে কেন? ভালোই তো লাগতেছে, টানা পড়াচ্ছি, টানা। ধরো যে তোমাদের আর আগেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে যত আগে শেষ করা যায় তোমরা কি করবা, একটু হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে নামাজ পড়ে পড়তে বসতে পারবা। আমি ওইটার চিন্তায় আছি। ওকে, তো আমরা এই ক্ষেত্রে যে শিল্প উৎপাদন মানেই হচ্ছে এখানে অবিশুদ্ধ কিছু তৈরি হবে। দেখো এখানে ম্যাঙ্গানিজ আয়ন আছে, এখানে তোমার সালফিউরিক অ্যাসিড আছে, এখানে মার্কিউরিক সালফেট আছে, সবগুলাকে আলাদা করতে হবে। ওই সবগুলা থেকে এই জিনিসটাকে পৃথকভাবে নিতে হবে, পৃথক করে নিতে হবে। তার জন্যই আমরা এই প্রসেসটা দেখি যে যেহেতু ইথানোয়িক অ্যাসিডটা বিশুদ্ধ নয় তাই একে বিশোধন করতে হবে। প্রাপ্ত ইথানোয়িক অ্যাসিডের সাথে শুরুতেই আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব তখন এই ইথানোয়িক অ্যাসিডটা সোডিয়াম ইথানোয়েট হিসেবে ক্রিস্টালাইজড হয়ে যাবে, নিচে তলানি জমবে। বুঝছো, এটা নিচে তলানি হিসেবে পড়ে যাবে। প্রচুর পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। তো সোডিয়াম ইথানোয়েট 3 অণু পানি, এটা একটা ক্রিস্টাল, নিচে ঝকঝকা ক্রিস্টাল পড়ে। তো এই ক্রিস্টালটাকে আমরা পরে ফিল্টার পেপারে দিয়ে ফিল্টার করে নেই এবং পরে তাপ দিয়ে এটাকে শুষ্ক করে ফেলি। এতে কোনো পানি টানি আর থাকবে না। ঠিক আছে, এখন চিন্তা করে দেখো আমাদের তো লাগবে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, কিন্তু এর মধ্যে আছে তো Na, সোডিয়ামটা আছে। এই সোডিয়ামটাকে দূর করার জন্য এর মধ্যে আমরা অ্যাসিডিক ডিস্টিলেশন করি। ডিস্টিলেশন মানে পাতন। তো যখনই এই সোডিয়ামের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করে পাতন করব তখনই দেখা যাবে সোডিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে আর ইথানোয়িক অ্যাসিড তরল হিসেবে সে বাষ্পীভূত হয়ে আলাদা হয়ে যাবে। এগুলো ল্যাবে করা কাজ আমাদের, বুঝছো? তো একটা লিবিক শীতক থাকে, একটা সেটআপ থাকে, সুন্দর একটা সেটআপ থাকে। তো এই সালফিউরিক অ্যাসিড যখন এর সাথে বিক্রিয়া করলে তখন অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে আর সোডিয়াম সালফেট আলাদা হয়ে যাবে। এই অ্যাসিটিক অ্যাসিডটাই বাষ্পীভূত হয়ে তরল হয়ে কই যাবে, অন্য একটা সাইডে চলে যাবে। বুঝছো, পাতিত তরল রূপে 99.5% বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। এই বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে যখন আমরা 16.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করি তখন খুব সুন্দর একটা স্ট্রাকচার পাওয়া যায়। তখন তুষারের মতো সাদা, তুষারের নেই শুভ্র, তুষার শুভ্র আমরা পাউডার পাই, ইথানোয়িক অ্যাসিড পাই। বুঝছো, বিশুদ্ধ এই ইথানোয়িক অ্যাসিডকে গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে। কেন গ্লেশিয়াল অ্যাসিড? মানে এটা গ্লাসের মতো দেখতে, কাচের মতো দেখতে। ঠিক আছে, তাহলে পুরো রিঅ্যাকশনটা আমি একবার লিখে দেই, কি কি এতক্ষণ বললাম। দেখো ভাইয়েরা, আমরা ইথানোয়িক অ্যাসিড তৈরি করলাম বাট এটা অবিশুদ্ধ। তাই আমরা কি করলাম, এটার যে সলিউশনটা আছে এই সলিউশনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পর সোডিয়াম ইথানোয়েট এর সাথে 3 অণু পানি যুক্ত হয়ে সে ক্রিস্টাল অবস্থায় অধঃক্ষিপ্ত হয়। এই অধঃক্ষেপটাকে আমরা কি করি, ছেঁকে আলাদা করে নিই। ছেঁকে আলাদা করে তাপ দিই। শুষ্ক করে ফেলি এটাকে, বুঝছো, শুষ্ক করে ফেলি। ওই যে শুষ্ক সোডিয়াম ইথানোয়েট, তো যখনই শুষ্ক করে ফেললাম তখন এই পানিটা আর থাকে না, বুঝছো, তাপ দিলে এই পানিটা আর থাকে না। তখন এই সোডিয়াম ইথানোয়েটটাই থাকে। তো এই সোডিয়াম ইথানোয়েটের সাথে এবার আমরা কি করব, মনে করে দেখো মাত্র কি বললাম, এটাকে আমরা একটা ডিস্টিলেশন চেম্বারে নিয়ে যাই। ডিস্টিলেশন চেম্বারে নিয়ে যেয়ে এর মধ্যে সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, খুবই শক্তিশালী একটা অ্যাসিড।
তো এই সালফিউরিক অ্যাসিড থেকে আমরা দেখতে পাই CH3COOH তৈরি হয় এবং এটা বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং সোডিয়াম সালফেটটা আলাদা হয়ে যায়। বুঝছো? এই যে এটা বাষ্প হয়ে গেল, এটা গ্যাস হয়ে গেল, এটাকে আমরা এবার কি করি? পাতন করি, মানে এটাকে শীতল করে নিয়ে আসি। তো যে লিকুইডটা পাইছি এটা একদম 99.5% পর্যন্ত বিশুদ্ধ হয়। বুঝছো? এই বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে যখন আমরা 16.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করি, তখন এক ধরনের সলিড ইথানোয়িক অ্যাসিড পাই। সলিড, একদম গ্লাসের মতো, গ্লাস লাইক। এই জন্য এটাকে বলা হয় গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এই জন্য এটাকে আমরা বলি গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড। দেখো কত সুন্দর একটা প্রসেস, বুঝলে খুবই ভালো লাগবে। এটা হচ্ছে শিল্পোৎপাদন। এরপরে দেখো কুইক ভিনেগার, একবারে আমরা ভিনেগার তৈরি করে ফেলবো এক লাইনে। এটা করার জন্য কি করতে হবে? ইথানলের জলীয় দ্রবণকে নিব এবং এমন ভাবে নিব যেন এর মধ্যে 10%, 4 থেকে 10 না ভাইয়া, ট্রাস্ট মি, এর মধ্যে শুধু 10% থাকে। কয়েকটা বইয়ে 4 থেকে 10% লেখা আছে, বাট আমরা যখন ইয়েতে বইগুলাতে চেক করছি এটাতে ছিল 10%। বুঝছো? 10% ইথানলকে আমরা নেই। এই যে ইথানলটাকে আমরা নিচ্ছি এটা হচ্ছে 10% ইথানল। বুঝছো? 10% ইথানল এবং এটাকে আমরা এর সাথে আমরা মিশ্রিত করি হচ্ছে অ্যাসিডোব্যাক্টার নামে একটা ব্যাকটেরিয়া। এটাকে আমরা বলি যে জারক ব্যাকটেরিয়া। এটা অক্সিজেনের উপস্থিতিতে সে ইথানলকে খায়। ইথানলকে খেয়ে ফেলে। খেয়ে সে যেটা মানে উৎপন্ন করে বাই প্রোডাক্ট হিসেবে, হাগু হিসেবে যেটা তৈরি করে সেটা হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ খায় একটা, তারপরে তৈরি করে আরেকটা। এই অক্সিজেন দ্বারা জারিত করে এটা তৈরি করে, প্লাস এটিপি তৈরি করে, যেটা দিয়ে অ্যাসিডোব্যাক্টার ব্যাকটেরিয়াটা বেঁচে থাকে। অথবা এটার আরেকটা নাম আছে মাইক্রোডার্মা অ্যাসিটি। মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিডোব্যাক্টার, এটা যখন তৈরি হয় আমরা বাহির থেকে কালচার করি, বুঝছো, ব্যাকটেরিয়াটাকে। কালচার করে পরে এই ব্যাকটেরিয়াকে আমরা মিশায় দিই ইথানলের সাথে। এবং এটার সুন্দর একটা কম্পার্টমেন্টও আছে। যদি এই কাজ আমরা করি নাই, দেখো খুব সুন্দর একটা প্রসেস। এটা দেখাবো কিনা জানি না, দরকার নাই, তাও দেখাই, ইচ্ছা হচ্ছে দেখাইতে। এরকম থাকে কম্পার্টমেন্টটা। দেখো এই এই 3টা তাক থাকে। এই মাঝখানের তাকের মধ্যেই সব জিনিসপত্র। এইখানটাতেই এখানটাতে কি থাকে জানো? এইখানটাতেই থাকে কাঠের গুঁড়া, প্লাস এর মধ্যে থাকে সার। সার। তো আমরা জানি সার উদ্ভিদকে বাঁচানোর জন্যই ব্যবহৃত হয়। তো এই সার তোমার ব্যাকটেরিয়াকে বাঁচায় রাখতে কাজ করবে। প্লাস হচ্ছে ব্যাকটেরিয়া এই মিশ্রণটার মধ্যেই থাকে। তো সার হিসেবে থাকে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। তো সার হিসেবে কি কি থাকে? অ্যামোনিয়াম সালফেট থাকে, অ্যামোনিয়াম ফসফেট থাকে। বুঝছো? তো এর মধ্যেই যা থাকার আছে। তো কাঠের গুঁড়া, এই ব্যাকটেরিয়াটাকে আমরা কাঠের গুঁড়ার সাথে মিশায়ে রেখে দেই। 3টা কম্পার্টমেন্ট থাকে এবং এই কম্পার্টমেন্টের মধ্যে অবশ্যই ফাঁকা থাকে, ফাঁকা জায়গা থাকে। বুঝছো? ফাঁকা জায়গা থাকে। তো এটাকে কিভাবে দেখানো যায়? এই তো ধরো যে এরকম ফাঁকা জায়গা থাকে। ফাঁকা জায়গা থাকে। ফাঁকা জায়গা থাকে। বুঝা যাচ্ছে? একটু গ্যাপ আছে। তো উপর থেকে আমরা কি করি?
10% ইথানল CH3CH2OH 10% ইথানলকে আমরা জাস্ট স্প্রে করি, স্প্রে আকারে এইভাবে আমরা ছড়ায় দিই। বুঝছো? তোমরা দেখো না কীটনাশক দেওয়ার সময় যে স্প্রে করে এইভাবে স্প্রে আকারে এটা পড়ে। এই আস্তে আস্তে এটা এই কাঠের গুঁড়ার সংস্পর্শে আসে। এই কাঠের গুঁড়ার মধ্যেই আবার এদিক থেকে এই সাইড থেকে আমরা অক্সিজেন প্রবাহ চালাই। বুঝছো? অক্সিজেন এদিক দিয়ে ঢুকে। তো অক্সিজেন এই গুঁড়া দিয়ে এই ফাঁকা জায়গা দিয়ে ঢুকে। অক্সিজেন ঢুকে এদিকে, আর উপর থেকে এরাও নেমে আসে। তখনই এই জায়গাতে বিক্রিয়াটা হয়। বুঝছো? বিক্রিয়া হয়ে আস্তে পরে চুইয়ে এটা পড়ে। এখানে বিক্রিয়া হয়ে যায়। এই তো ফোঁটা আকারে পড়তে থাকে। বুঝছো? এগুলা পড়তে থাকে। পরে এখানে জমা হয়। এইখানেই আমরা আমাদের কুইক ভিনেগার পেয়ে যাই। 6 থেকে 10%। তো এই হচ্ছে প্রসেসটা। বুঝা গেল? ভিনেগার তৈরি করলাম। আখের রস থেকে ভিনেগার বানানো যায়। এই তো সুক্রোজ। ইনভার্টেজ এনজাইম দিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করলাম। এটাকে আবার জাইমেজ এনজাইমের প্রভাবে ইথানল তৈরি করলাম। এই যে আবার ইথানলটাকে আগের মতো অ্যাসিটোব্যাক্টার ব্যাকটেরিয়ার উপস্থিতিতে আমরা তৈরি করে ফেললাম। অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার তৈরি করে ফেললাম প্রচুর পরিমাণে অক্সিজেন দ্বারা জারিত করে। হ্যাঁ, তাহলে এবার কিছু প্র্যাকটিস করি। দেখো স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? তো স্টার্চকে ভাঙার জন্য নট অনলি স্টার্চ, তারপরে স্টার্চের মতো আরো কারা আছে? স্টার্চ। এটাকে ভাঙার এনজাইমটার নাম হচ্ছে ডায়াস্টেজ। তখনই এখান থেকে তোমার মল্টোজ তৈরি হয়, ডিরেক্ট গ্লুকোজও তৈরি হয়ে যেতে পারে। এই মল্টোজটাকে ভাঙার জন্য মল্টেজ এনজাইম ব্যবহার করি। এইখান থেকে তৈরি হয় গ্লুকোজ, 2টা গ্লুকোজ। পরে এই গ্লুকোজকে আমরা জাইমেজ দিয়ে গাজন করি, তখনই তৈরি হয় ইথানল। পরে ইথানলকে জারিত করে সেখান থেকে ভিনেগার। ঠিক আছে? তো ডায়াস্টেজ এনজাইম আমরা ব্যবহার করি। কোনটি ভিনেগার যুক্ত খাবারের উপকারিতা নয়? ভিনেগার যদি আমরা অ্যাড করি তাইলে কি হয়? এটা জাহাঙ্গীরনগরে আসছে। দেখো, এটা প্রমাণিত না যে এই ভিনেগার শরীরকে স্লিম রাখে, বাট যারা ভিনেগার বানায় ওরা এই দাবিটা করে যে ভিনেগার একটু খালি পেটে খাইলে পানির সাথে একটু মিশিয়ে 1 চামচ 2 চামচ এটা নাকি মেটাবলিজমকে ভালো করে। সকালবেলা উঠে যদি কেউ খায়, প্লাস হচ্ছে সালাদের সাথে মিশিয়ে খাইলে নাকি এটা মেটাবলিজমকে বাড়ায় দেয়, একটু শরীরটাকে স্লিম রাখে। যদিও এটার কোনো সায়েন্টিফিক প্রমাণ এখন পর্যন্ত কেউ পায় নাই। জাস্ট করে আরকি, এক্সপ্লেইন করে। তো রক্তচাপ কমাইতে হেল্প করবে, শরীরকে স্লিম রাখলে রক্তচাপ অটোমেটিক কমবে, ক্যান্সার প্রতিরোধ করবে। এই দাবিগুলা করে ভিনেগার। বাট অ্যাকচুয়ালি এটা করে কিনা নট আমরা সিওর। তো অ্যান্সার হচ্ছে আচ্ছা অপদ্রব্য হ্যাঁ, ডিটক্সিফিকেশন করে। সকালবেলা খাইলে বলা হয় যে ডিটক্স করে বডিকে। এটাকে আমরা শর্টকাটে বলে ফেলি ডিটক্স। ডিটক্স করে, টক্সিনকে বের করে দেয়। তো এইরকম দাবি দাওয়াগুলা রাখে ভিনেগারের যারা বানায় ওরা। বেচতে হবে তো, তাই না? তো যাই হোক, এটাকে আমরা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করতে পারি, বাট
স্লিম রাখা, ক্যান্সার প্রতিরোধ। না ভাই এত কিছু থাকে না। যদি এত ইজিলি হয়ে যেত, তাহলে এত মানুষ ক্যান্সারে মরে না। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইমটি ব্যবহৃত হয়? তো সুক্রোজকে যখন আমরা আর্দ্র বিশ্লেষণ করি, সেখান থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হবে ইনভার্টেজ এনজাইমের প্রভাবে। আচ্ছা, খেজুর রস থেকে ভিনেগার উৎপাদনের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। অলরেডি আমরা ব্যাখ্যা করে ফেললাম। তো খেজুর রসে কি থাকে? সুক্রোজ থাকে। চিনি থেকে ভিনেগার প্রস্তুতি, তাই না? সুক্রোজ, সুক্রেজ এনজাইম দিয়ে বা ইনভার্টেজ এনজাইম দিয়ে আমরা কি করি? গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করি। সেখান থেকে জাইমেজ এনজাইম দিয়ে, পরবর্তীতে মাইক্রোডার্মা অ্যাসিটি দিয়ে। এই তো আজকের ক্লাস। আমি চাই নাই যে এই পড়াগুলাকে আরো লেন্দি করতে। পারতাম আরো লেন্দি করতে। বাট আমি চাইছি যে তোমরা আগেভাগে শেষ করো। ঠিক আছে? আগেভাগে পড়ে, ক্লাসটা করে পড়তে বসো। তো আমাকে বলো আজকে যা পড়াইছি সবকিছু বুঝছো কিনা? টোটাল ৭৪-৭৫ টা স্লাইড ছিল। ক্লিয়ার? হুম? নাকি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটানা শেষ করে দিলাম। সব ক্লিয়ার, সেরা। আমরা খুব আশাবাদী তোমাদেরকে নিয়ে। তোমরা যদি নিজেদের দায়িত্বটুকু ঠিকঠাক পালন করতে পারো, পড়াশোনাটা রেগুলার করতে পারো, পরীক্ষাগুলা রেগুলার দাও, তাইলে তোমাদের থেকে আমরা খুব ভালো কিছু প্রত্যাশা করি। ঠিক আছে? অর্পিতা রানী দাস, মেডিকেল ফ্রি ক্লাস এখন করতে দেয় না কেন? এটা সবসময় তো আর কোর্সের বাইরে তোমাকে ফ্রি ক্লাস করতে দিবে না, তাই না? এই তো কোর্সে ভর্তি হইলে তুমি ক্লাসগুলা করতে পারবা। এখন আর ফ্রি ক্লাস হচ্ছে না। এখন পেইড হিসেবেই যাচ্ছে ক্লাসগুলা। ঠিক আছে? তাইলে আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার পরের একটা চ্যাপ্টারে দেখা হবে। এর পরের চ্যাপ্টারটা তোমাদের শিশির ভাইয়া পড়াবে। তারপরে আবার আমি আসবো। এইভাবে অল্টারনেটিভ ভাবে আমরা পড়াইতে থাকবো। ঠিক আছে? তো আমরা যেই আসি না কেন তোমরা যেন মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলা করো। ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট করার জন্য বেশি প্র্যাকটিস লাগবে। টাইম ধরে। ধরো তুমি একটা মডেল টেস্ট দিচ্ছ, টাইম ধরো। ইউনিভার্সিটিতে তুমি কত সময় পাবা, ওই সময় ধরে তুমি ক্যালকুলেশন করতে থাকো। কমসে কম এই পরীক্ষা দেওয়ার আগে তোমাদের হাতে ৪ মাসের মতো সময় ধরে নেওয়া যায় যে আছে। ৪ মাসে কত দিন? ১২০ দিন। ১২০ দিনে তোমাকে কমসে কম ৫০ থেকে ৬০ টা পরীক্ষা দিতে হবে। টাইম ধরে। তখন দেখবা যে পরীক্ষার হলে এত ইজি হয়ে গেছে, এই তখন তুমি দেখবা যে ইজি তাড়াতাড়ি সময় থাকতেই তুমি সবকিছু অ্যান্সার করে ফেলতে পারতেছো। কিন্তু যদি বাসায় এই প্র্যাকটিসটুকু না করো, কমসে কম ৫০-৬০ টা পরীক্ষা যদি বাসায় টাইম ধরে না দাও, তোমার কিন্তু পরীক্ষার হলে একটু টাফ হয়ে যাবে। এই তো আমি সব পারি কিন্তু ভাই এক্সাম অ্যান্সার করতে পারি না, এটাই কারণ। তুমি এক্সাম দেওই না। দাও না এক্সাম। বেশি করে দাও। এখন আমরা বলছি না 70-30 রুল এখন আর খাটবে না। এইচএসসি তে 70-30 রুল খাটে। 70% কনসেপ্ট শেখো, 30% প্র্যাকটিস করো। বাট অ্যাডমিশন মানে হচ্ছে 30-70 রুল। তোমাকে 30% সময়ই শিখতে হবে নতুন কনসেপ্ট, আর 70% প্র্যাকটিস করতে হবে। নতুন পরীক্ষা দিতে হবে। এবং আমাদের কথা শুনলেই হবে না, বিশ্বাস করতে হবে, ভেতরে ধারণ করতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তখনই হয়ে যাবে। আমরা প্র্যাকটিস ছাড়া কিছুই বুঝতাম না অ্যাডমিশন টাইমে। ভাই শিখছি অনেক, পড়ছি অনেক এইচএসসি তে। আর কত? এই যে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে দিনের পর দিন রাত ১২টা ১টা বেজে যেত। একটা বই, মোটা একটা বই হাতে নিয়ে সলভ করতাম তো করতামই। টাইম ধরে সলভ করতাম। শুরুতে ভাইয়া কষ্ট হইতো, বিরক্তি লাগতো। বাট আমরা এই বিরক্তিটা উতরাই গেছি। ১ মাস তুমি এই প্র্যাকটিসটা জারি রাখো, দেখবা যে পরে তোমার জন্য মজাই লাগতেছে জিনিসটা। তুমি বন্ধ করে অ্যান্সার করবা। ঠিক আছে? ওকে? আল্লাহ হাফেজ।